ॐ नमः श्रीयतिराजाय विवेशानन्दसूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहारिणे। সকলকে শুভ সন্ধ্যা, শুভ শুভ সন্ধ্যা জন্মাষ্টমী। স্যার। প্রথমে আমরা আগের দিনের হোমওয়ার্ক গুলো দেখে নিই। 8টা বাক্য ছিল। প্রথম বাক্য ছিল গোপালৌ মিত্রাণি হাসয়তঃ। প্রবাল বাবু বলুন কি করেছে। এটা আমি করেছি। স্যার আমি না খুব আস্তে শুনতে পাচ্ছি, একদম কোনো সাউন্ড আসছে না। বাকিরা? আমি ঠিক শুনছি। আমি তো শুনতে পাচ্ছি। আচ্ছা স্যার, আমি আরেকবার লিভ করছি, লিভ করে জয়েন করছি, দেখছি যদি কিছু হয়। ঠিক। হ্যাঁ, প্রবাল বাবু স্যার, বলুন। গোপালৌ আচ্ছা, মিত্রাণি হাসয়তঃ। হ্যাঁ, গোপালৌ মিত্রাণি হাসয়তঃ। এটা আমি লিখেছি গোপালভ্যাম মিত্রাণি হাস্যেতে। এটা অকর্মক আর নপুংসক আছে বলে এটা মিত্রাণি মিত্রাণি থাকছে। আছে, কিন্তু গোপাল প্রথম হচ্ছে গোপালভ্যাম না, গোপালাভ্যাম। নরাভ্যাম, রামাভ্যাম, গোপালাভ্যাম। তো গোপালভ্যামই তো বললাম। ঠিক আছে, হ্যাঁ, গোপালাভ্যাম, আচ্ছা, লভ্যাম, গোপাল। লাভ্যাম। আমি আচ্ছা, আমি আপনি লয় আকার। রামশব্দের রূপ ভাবুন, বুঝতে পারবেন। রামেণ রামাভ্যাম, রামভ্যাম হয় না কিন্তু। রামেণ হ্যাঁ, রামাভ্যাম রামে, রামায় রামাভ্যাম রামেভ্যঃ। ঠিক আছে। হ্যাঁ, তো হ্যাঁ, তা লয় আকার করে নিয়েছি। তো গোপালাভ্যাম মিত্রাণি হাস্যেতে। না, এবারে হাস্যেতে হবে না। কেন হবে না? হাস্যেতে কাকে ফলো করছে? হাস্যেতে কাকে ফলো করছে? আহ, মিত্রা গোপালাভ্যাম, এটা মিত্রাণীকে ফলো করছে। মিত্রাণী কোন লিঙ্গে রয়েছে, কোন বচনে রয়েছে, সরি? বহু বচনে রয়েছে। ও, তাহলে হাস্যান্তে হবে। তাহলে হাস্যেতে হবে। হাস্যান্তে হবে। তাহলে সঠিক বাক্যটা বলুন। সঠিক বাক্যটা হবে গোপালাভ্যাম মিত্রাণি হাস্যান্তে। হুম, গোপালাভ্যাম মিত্রাণি হাস্যন্তে।
ঠিক আছে? হুম। পরেরটা, মহারাজः अस्मान् सन्मार्गं गमयति। তাপস বাবু, মহারাজः अस्मान् सन्मार्गं गमयति। আচ্ছা, আমি এটা করেছি। শোনা যাচ্ছে স্যার? স্যার শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে, আচ্ছা, হ্যাঁ। শোনা যাচ্ছে, স্পষ্ট শোনা মহারাজ, যাচ্ছে। হ্যাঁ ঠিক আছে। মহারাজেন বয়ম সন্মার্গম গম্যন্তে। মহারাজেন বয়ম সন্মার্গম গম্যন্তে করেছেন। হ্যাঁ, আমি এটা ওই বয়ামটাকে করেছি আর কি। বয়ামটাকে উক্ত করেছেন, কেন বয়ামটাকে কেন উক্ত করলেন? এটা বয়ামটাকে উক্ত করলাম বয়ামকে কেন যেহেতু উক্ত করলেন, সন্মার্গম কেন করলেন? বলুন। বয়ামটাকে উত্তম করলাম এই গমনার্থক আছে, গমনার্থক ধাতুর জন্য এটা হবে, এই প্রযোজ্য করতে হবে এটা। প্রযোজ্য কর্মে, প্রযোজ্য কর্মে তো ওটা উক্ত ওটা হবে, ওকে তাই উক্ত তো? করেছি। অন্যটা হ্যাঁ, হবে না। হ্যাঁ। আচ্ছা, বয়াম করলেন, মহারাজেন বয়াম সন্মার্গম, ঠিক আছে, কিন্তু পরেরটা ভুল হয়ে গেছে। পরেরটা ভুল হয়ে গেছে, ক্রিয়াপদটা ভুল হয়ে গেছে। আপনারও ভুল হয়েছে, প্রবল বাবুরও ভুল হয়েছে। এবার কি ভুল হয়েছে সেটা আপনাদের একটু ভাবতে হবে। অন্যরাও যদি ভেবে বলতে পারেন বলতে পারেন। আপনি বললেন মহারাজেনা বয়ম সন্মার্গম গম্যন্তে, কিন্তু এটা এইটা আমি গম্যন্তে বুঝে রূপটা গেছি, ভুল বুঝে আছে গেছি, এখানে। বুঝে গেছি। কি এটা ভুল আছে এটা একটু ভাবুন দেখি। ও এটা আচ্ছা 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 গম্যা আচ্ছা, হ্যাঁ মহে হ্যাঁ হ্যাঁ, হবে। এটা এটা গম্যা মহে, হ্যাঁ, বয়াম আছে, ঠিক ঠিক ঠিক। এটা গম্যা মহে হবে, তাই তো? হুম, হুম, ঠিক ঠিক। হ্যাঁ, বুঝতে একদম পেরেছি। একদম একদম। তাহলে এই এই ভাবনাটা একটু আগে দিতে হবে, ঠিক আছে? এই ভাবনাটা এখন না দিয়ে এখনই তো দেবো, লেখার পরীক্ষায় না দিলেই হলো। সময় দিতে হবে। মহারাজেনা সন্মার মহারাজেনা মহারাজ বয়ম সন্মার্গম মার্গ, গম্যামহে। ঠিক আছে? ঠিক ঠিক মহারাজেনা ঠিক ঠিক। বয়ম সন্মার্গম গম্যামহে। আমাদের আচ্ছা, শ্রাবণী আমাদের ম্যাডাম কি আসলে কথা, চেষ্টা করেছেন? না স্যার, আমি করিনি। আমার নিজন্তটা আরেকবার পড়ে তারপরে করতে হবে স্যার। আমার একটু সুবিধা আছে। আচ্ছা, ঠিক আছে। শর্মিষ্ঠা ম্যাডাম তো অনেকদিন পরে ক্লাসে এলেন, দুটো ক্লাস করেননি পরপর। হ্যাঁ স্যার। ক্লাসগুলো শুনেছেন? স্যার নিজন্তটা শুনেছি। আচ্ছা, হোমওয়ার্কটা করেছেন না করা হয়নি? না স্যার। আচ্ছা, তাহলে এখন দেখে নিন জিনিসগুলো, ঠিক আছে? বাক্যগুলো পারলে লিখে নিন, উত্তরগুলো লিখে নিন, হুম পরে দেখে নেবেন ঠিকঠাক করে। ঠিক আছে? হুম হুম, ঠিক আছে। প্রবল পরেরটা বলুন। অধ্যাপকः ছাত্রাन् বেদান্তসারं পাঠয়ति। হুম, এটা হচ্ছে অধ্যাপকः ছাত্রান বেদান্ত সারম পাঠায়াতি। এটা যেহেতু বুদ্ধর্থক, সেই জন্য এটা দুই রকম ভাবে, এটা মানে কর্ম একবার এ উক্ত হবে, একবার ও উক্ত হবে। তা প্রথমটা হবে যেটা আমি ন দিইনি, কিন্তু এখন ন দিয়ে বলছি। হ্যাঁ, অধ্যাপকেন ছাত্রাহ হুম, বেদান্ত সারম পাঠ্যন্তে। হুম, আর আরেকটা হচ্ছে অধ্যাপকেন ছাত্রান বেদান্ত সারহ পাঠ্যতে। খুব ভালো, একদম পারফেক্ট আছে। অধ্যাপকেন ছাত্রাः বেদান্তসারं পঠ্যন্তে। আর ওটা হচ্ছে পাঠ্যতে। অধ্যাপকেন ছাত্রাन् বেদান্তসারः পঠ্যতে, একদম ঠিক আছে। একদম খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে এটা। একটু দাঁড়ান। আচ্ছা স্যার, এক মিনিট, আমি তাহলে বোধহয় এটা একটু ভুল করেছি। দ্বিতীয়টা বেদান্ত সারম রেখে দিয়েছি, ওটা বেদান্ত সারটা ওটাকে আমি নপুংসক না না, ভেবেছি আর কি, হ্যাঁ বুঝতে পেরেছি, সেইভাবে। ওটা পুল্লিঙ্গ। বেদান্ত সার কিন্তু ওটা পুংলিঙ্গ হবে হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ওই ওই জন্যই আমার ভুলটা হয়েছে। ওটা আমি নপুংসক ভেবেছি বলে পুল্লিঙ্গ হবে, পুস্তকমের বেদান্ত মতো আমি সারः হবে। পুস্তকমের মতো আমি হ্যাঁ বেদান্ত হ্যাঁ, সারম করে দিয়েছি আর কি। ঠিক আছে, আচ্ছা। আচ্ছা আচ্ছা, না ওটা হচ্ছে গ্রন্থ।
যাই হোক, ঠিক আছে, অসুবিধা নেই। পরেরটা বলুন তাপস বাবু। উদার চেতসঃ দরিদ্রান অন্নম ভোজয়ন্তি। আচ্ছা আচ্ছা, এখানে যেহেতু ভোজনার্থক আছে, এখানেও তাহলে আমি যে কোনো দুটো কর্মকেই উক্ত করতে পারি। তো প্রথমটা করেছি উদার চেতো ভিহি দরিদ্রান অন্নম ভোজ্যতে, হুম আর দ্বিতীয়টা করেছি উদার হুম চেতো ভিহি দরিদ্রাহা অন্নম ভোজ্যন্তে। খুব ভালো। উদার চেতোভিঃ দরিদ্রান অন্নম ভোজ্যতে, উদার চেতোভিঃ দরিদ্রাহ অন্নম ভোজ্যন্তে। দুটোই ঠিক আছে। প্রবল বাবু, প্রথম হচ্ছে উদার চেতসা, এই রূপটা আপনি বুঝতে পারেননি মনে হয়। এটা অ্যাকচুয়ালি বেধস শব্দ বলে একটা উদারে শব্দের পরে চেতু, আমরা পড়বো, উদারে সকারান্ত চেতু, পুলিঙ্গ শব্দ। হ্যাঁ তো পুংলিঙ্গই লিখেছি। কেন উদারও চেত সহ? পুলিঙ্গ, কিন্তু শব্দ রূপটা ভুল হয়ে গেছে। এটা রাম শব্দের মতো যাবে না। ও, তাহলে কি হবে এটা? ও, এটা কিরকম ভাবে হবে এটা যদি তাহলে? রাম শব্দের মতো হতো, এটা যদি রাম শব্দের মতো হতো, হুম, তাহলে কি দীর্ঘ হতো না? ভোজয়ন্তী, এখানে দেখতেই পাচ্ছেন আপনি বহুবচন রয়েছে, তাহলে কর্তাও তো বহুবচনে হওয়া উচিত। কিন্তু দেখুন উদাহরণে চেতসহ হ্যাঁ ষষ্ঠ রয়েছে, দীর্ঘ নেই। হ্যাঁ, কর্তা তাও এক বচন, এই জন্য এইটা সকারান্ত, এটা হচ্ছে অকারান্ত শব্দই নয়, এটা হচ্ছে সকারান্ত শব্দ, দন্ত সকারান্ত। ঠিক আছে, এটাকে চেঞ্জ করতে হবে। এরপর একটা শব্দটা মুখস্থ করবেন, এরপরে আছে আপনাদের এই এই সংস্কৃত যন্ত্রের পিডিএফ শব্দ বেধাস। না, ঠিক আছে, কি বেধস, শব্দ হ্যাঁ, রয়েছে? মানে বেধস, ওই বেধ বেধাস, হ্যাঁ বেদ, ওইটা শব্দের রূপ হয় বেধাহা, বেধা, বেধসৌ, বেধসৌ, বেধসহ, বেধসম। বেধসম, বেধসৌ, বেধসম, হ্যাঁ, বেধসৌ, বেধসহ, কারেক্ট কারেক্ট। তো বেধসা, বেধোভ্যাম, বেধোভিঃ। সেইভাবে হবে এই উদার হ্যাঁ, চেতসা, ঠিক আছে, এটা উদার সকারান্ত। চেতোভ্যাম, উদার চেতোভিঃ। হ্যাঁ হ্যাঁ, বাকিটা বুঝে গেছি, সকারান্ত বলতেই বুঝে গেছি এবার। এই জন্য রূপগুলো, ঠিক আছে, তাহলে বাক্য দুটো তাহলে মানটা ঠিক করে চেঞ্জ নেবেন। হয়ে আপনি গেছে। কিন্তু দু জায়গাতে আরেকটা ভুল হয়েছে, আপনি দু জায়গাতে ভোজ্যন্তে করেছেন, দু হ্যাঁ, জায়গাতে জানি জানি ভোজ্যন্তে জানি, হবে না। নিচে, হ্যাঁ, নিচেরটা যখন সেকেন্ড অনিয়ম হচ্ছে, বাক্যটাতে ভোজ্যতে হবে আপনার। কারেক্ট কারেক্ট, অনিয়ম যখন হবে তখন ভোজ্যতে, আর যখন দরিদ্র হচ্ছে তখন ভোজ্যন্তে। ভোজ্যন্তে হবে, ঠিক। তাহলে ফাইনাল দুটো বাক্য হচ্ছে উদার চেতোভিঃ দরিদ্রাহ অন্নম ভোজ্যন্তে, উদার চেতোভিঃ দরিদ্রান অন্নম ভোজ্যতে। এই দুটো বাক্য হচ্ছে। ঠিক আছে, তো আচ্ছা, পরেরটা বলুন প্রবল বাবু। গুরুঃ শিষ্যং ব্যাকরণম বোধয়তি। এক সেকেন্ড স্যার, এক সেকেন্ড, এটা আমি চেঞ্জ করে নিই আগে একবার। লিখে নিন। হ্যাঁ 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 হ্যাঁ, ঠিক একদম আছে। একদম। হ্যাঁ, আচ্ছা, তারপরেরটা হচ্ছে গুরুহু শিষ্যম ব্যাকরণম বোধয়তি। এটা যেহেতু শব্দকর্মকে আছে সেই জন্য, আর ব্যাকরণটা নপুংসক, তো চেঞ্জ হবে না, তো ঠিক আছে, মানে এটাও দুইখানাই কর্ম, একবার এ উক্ত হবে একবার ও উক্ত হবে। তো সেই জন্য গুরু না শিষ্য হুম ব্যাকরণম বধ্যতে, আর তারপরেটা হবে গুরু না হুম, শিষ্য ব্যাকরণম বধ্যতে। একদম ভালো হয়েছে, এটা একদম ঠিক আছে। গুরুণা শিষ্যঃ ব্যাকরণম বোধ্যতে, গুরুণা শিষ্যম ব্যাকরণম বধ্যতে। ব্যাকরণম বোধ্যতে। দুজনেরই ঠিক আছে, good, ঠিক। আচ্ছা, পরেরটা বলুন তাপস বাবু। আচ্ছা, পরেরটা আছে সীতা বৃক্ষান বর্ধয়তি। তো এটা হবে শীতয়া হুম, শীতয়া বৃক্ষাः বর্ধয়ন্তে। सीतया वृक्षाः वर्ध्यन्ते, ठीक। सीतया वृक्षाः वर्ध्यन्ते। বর্ধয়ন্তে।
প্রবলবাবু ঠিক করে নিতে হবে এটা। হ্যাঁ, করে নিয়েছি। আচ্ছা, তারপরেরটা হচ্ছে মাতা পরেরটা বলুন ইউ। তাহলে। হ্যাঁ, পরেরটা বলছি। আচ্ছা, আমার কথা কি শোনা যাচ্ছে না, নাকি একটু পরে আসছে, ল্যাগিং এ আসছে মনে হচ্ছে? আপনার কথা ঠিক আসছে, আমার কথা আপনি একটু ল্যাগিং শুনতে পাচ্ছেন। না, আপনার কথা আমি ঠিক শুনছি, আপনিও বোধহয় ল্যাগিং এ নিবে। ঠিক আছে, শুনতে পেলেই হলো। আহ, মাতা মাতা ইউসমান আপনম গমায়তি, এটা ইয়েটা ছিল বাক্যটা। এটা বাচ্য পরিবর্তনে হচ্ছে মাত্রা ইউয়ম আপনম গম্যান্তে হবে না? ভাবুন কি হবে, এই ভুলটা তো আগে। হ্যাঁ, কেন কি ইউয়ম যেহেতু হচ্ছে সেই জন্য। আচ্ছা, গম্যান্তেও হবে না। ঠিক করে বলুন তাহলে। হ্যাঁ, রাইট রাইট রাইট। এটাও ভুল করেছি স্যার। নেই নেই, বলছি বলছি তাপস বাবু, বলছি বলছি, চেষ্টা করছি। হুম। হ্যাঁ, এটা হবে গম্য সে গম্য, গম্য থে গম্য থে, গম্য গম্য থে হবে, তাই তো? মাত্রা বানান বলুন, ইউয়ম আপনম গম্য থে। বানান বলুন। গ ময় একার থয় একার। না, হয়নি। আচ্ছা, এ দুটো হবে না, গম্য থে, গ ময় থয় একার। কি রূপ রূপটা বলুন। রূপটা বলুন তো। রূপটা বলবো, গম্যতে রূপটা রূপটা বলুন তো, নটা হ্যাঁ রূপ বলুন তো। বলছি 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 গম বলছি এটা গম্য গম্য গম্যতে গম্যতে গম্যন্তে গম্য সে গম্য থে গম্য ধ্বে। এবার ঠিক বললাম? হুম। তাহলে কি হবে? এবার হ্যাঁ, ঠিক। এবার ঠিক হয়েছে। হ্যাঁ, এই তো। বুঝেছেন, এই আপনার সঙ্গে বসলেই হয়ে যাচ্ছে সব ঠিকঠাক। তাহলে পুরো বাক্যটা ঠিক করে তাহলে বলুন। এটা হবে মাত্রা ইউয়ম আপনম গম্য ধ্বে। আমিও ভুল করেছি মাত্রা এটা স্যার। ইউএম আপনার গম্যতে, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, প্রথম কথা আমিও হচ্ছে ভুল করেছি। ইউএম। আচ্ছা, ইউএম বানান। হ্যাঁ হ্যাঁ, দেখলাম ইউএম বানানটা দীর্ঘকার হবে প্রবল বাবু। ইউএম। আচ্ছা, হ্যাঁ ঠিক আছে। মাত্রা ইউএম আপরম গম্যত্বে। আচ্ছা, তাপস বাবুর হচ্ছে গম্যত্বে ভুল আছে, এখানে দুটো কিন্তু হবে না, একটাই হবে। এটা তো একটাই হবে, তো কম ধাতু গমনার্থক। রয়েছে, কম ধাতু প্রয়োগে একটাতেই হয়, দুটোতে হয় না। হ্যাঁ, আমি ভুল করেছি, আমিও গমনার্থক ভুল না, করেছি। আগেরটা করলেন তো, একটাই তো করেছেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটাও ভুল করেছি। হুম হুম হ্যাঁ, হুম। তাহলে এটা এটা ঠিক একটা করে হবে। নিন। মাত্রা মাত্রা ইউএম আপরম গম্যত্বে, ঠিক রূপ। আচ্ছা, পরেরটা দেখুন। পুত্রাহ মাতরম মধুরম ভোজয়ন্তি। তাপসবাবু বলবেন লেখা হয়ে গেলে। পুত্রাহ মাতরম মধুরম ভোজয়ন্তি। আচ্ছা, এটা করেছি পুত্রাহা মাতরম মধুরম ভোজয়ন্তি। এটা তো যেহেতু ভোজনার্থক আছে, তো তাহলে আমি করেছি পুত্রৈহি মাতা মধুরম ভোজ্যতে। আর দ্বিতীয়টা করেছি পুত্রৈহি মাতরম মধুরম ভোজ্যতে। পুত্রৈঃ মাত- হুম, আচ্ছা, দুটো করেছেন। পুত্রৈঃ মাতা মধুরম ভোজ্যতে, পুত্রৈঃ মাতরম মধুরম ভোজ্যতে, দুটোই ঠিক আছে, খুব ভালো। দুটোই ঠিক আছে, তোমার বলো, দুটোই ঠিক আছে। তাহলে এই 8টা বাক্য দেওয়া ছিল, সকলে মোটামুটি করেছেন, ভালোই করেছেন। না, এটাকে আরো প্র্যাকটিস করতে হবে, একটু গন্ডগোল হয়েছে। ঠিক আছে। না, এই যে ইউসমান এই আর না ইউএম, না, এটাতে এই যে আমরা ভুলটা করবো না। করেছি, হুম। এই ভুলটা করে যাচ্ছি, মানে এইটা আমি এখন ফ্লোতে হ্যাঁ, করে এটা যাচ্ছি আর কি। এটা একটা এটা একটা নতুন টাইপের হয়ে গেছে না। হ্যাঁ হ্যাঁ, না ওইটা ওইটা মাথা ঘামাতে হবে, এই ভুলগুলো করছি এখনো, সিলি মিস্টেক গুলো। হুম হুম হুম, এই না না, জিনিসটা সিলি প্রথমবার এলো, মিস্টেক করা এই ভালো ইউএম বানান তাপস শব্দের বাবু। প্রয়োগ। এই সিলি মিস্টেক করা ভালো, এখন করলে তো ঠিক আছে, পরীক্ষার সময় না হলেই হলো।
আচ্ছা, আচ্ছা একটু দাঁড়ান, আমি একটা জিনিস শেয়ার করছি। আচ্ছা, আমরা যেটা পড়ে গেলাম সংখ্যা, দেখুন তো স্ক্রিন দেখা যাচ্ছে নাকি? দেখা যাচ্ছে, একটু বড় করবেন। বড় হচ্ছে। থেকে বড় করা সম্ভব হচ্ছে না, না না, এটা ঠিক বড় আছে, করে কেটে যাচ্ছে। এটা ঠিক আছে। দেখে নিন, আমি এটা মানে দিয়ে দেবো পরে। ঠিক আছে, দেখুন আজকে আমরা যেটা পড়বো সেটা সংখ্যা, সংখ্যাবাচক শব্দ। উম, যেটা আমাদের খুব দরকারি বিষয়, সংখ্যা শেখাটা। সংখ্যাবাচক শব্দের প্রয়োগ কেমন হয়, তো মোটামুটি আমরা 100 অব্দি জিনিস শিখবো। 100 অব্দি শিখলে কি হবে, বাকিগুলো হয়ে যাবে। হয়ে যাবে এই অর্থে 100-র পরে 1 থাকলে সেটা আমরা এই সংখ্যাগুলো দিয়ে করতে পারবো। আমরা অন্যান্য ভাষাতে সেভাবেই শিখি, 100 অব্দি শিখি। আমরা যেমন শতকরা শিখতাম ছোটবেলায়, অঙ্কে শতকরা শিখতাম 1 থেকে 100, সেরকম ধরনেরই আর কি। দেখুন এইটা যে কিন্তু স্যার আমাদের স্ক্রিনটা L1 আপনার শেখানো হয়েছিল। হয়েছিল, হুম। মনে এটা আছে? আচ্ছা, আমরা চন্দন অ্যাকচুয়ালি স্যার। এটার পরে একটা, আচ্ছা এটার পর একটা অন্য জায়গাতে যাবো, সেই জন্য এটা জাস্ট ভূমিকা দেখে নিয়ে আবার রিভিশন করে নিন। এটা ঠিক। তারপর আমরা অন্য জায়গাতে যাচ্ছি এখান থেকে। আচ্ছা দেখে নিন, একবার জাস্ট পড়ে দিচ্ছি। আপনারা যদি পড়েছেন মনে পড়ে যাবে আপনাদের সবারই। একম, দ্বে, ত্রিণি, চত্বারি। এটা হচ্ছে 1 2 3 4। এবারে 1 2 3 4 এর ক্ষেত্রে কি আছে, এই শব্দগুলো 3টে লিঙ্গ। আমার কথা স্পষ্ট শোনা যাচ্ছে তো? সকলে হ্যাঁ, কথা শোনা শুনতে যাচ্ছে, পাচ্ছেন আমার স্পষ্ট? শুনতে পাচ্ছি, আমি শুনতে ঠিক পাচ্ছি। আছে। হ্যাঁ স্যার। হ্যাঁ না না বলুন। হ্যাঁ, শোনা যাচ্ছে। ঠিক আছে। শ্রাবণী ম্যাডাম শোনা যাচ্ছে? আপনার শুনতে পাচ্ছিলেন না বলছিলেন? হ্যাঁ স্যার, আমি এমনিতে শুনতে পাচ্ছি না, আমি ওই কানে ইয়ার প্লাগ গুঁজে শুনছি। আমার আওয়াজ খুব কম হচ্ছে, সম্ভবত এখানে টেকনিক্যাল কোনো গন্ডগোল হচ্ছে ফোনে। ঠিক আছে, আমি শুনছি স্যার। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। দেখুন, এই যে প্রথম 4টে শব্দ রয়েছে 1 2 3 4, এই 4টে শব্দ কিন্তু 3 লিঙ্গে আলাদা আলাদা রূপ হয়। যেমন একম শব্দটা যদি ধরেন তাহলে
ক্রিবলিঙ্গে একম লেখা আছে, পুলিঙ্গে হবে একহ, স্ত্রীলিঙ্গে হবে একা। একম, একে, একা। এরকম দ্বি শব্দ যদি ধরেন তাহলে দ্বে, স্ত্রীলিঙ্গেও হয় দ্বে, পুল্লিঙ্গে হয় দ্বৌ। ঠিক আছে? হুম, একম, একহ, একা, আর দ্বে, দ্বে, দ্বৌ। তিন যদি ধরেন তাহলে ত্রিণী লেখা আছে ক্রিবলিঙ্গে, আর পুল্লিঙ্গে হয় ত্রয়ঃ, আর স্ত্রীলিঙ্গে হয় তিস্রঃ। ত্রিণী, ত্রয়ঃ, তিস্রঃ। চার শব্দ চত্বারি, চত্বারঃ, চতস্রঃ। তাহলে একম, একহ, একা, द्वे, द्वे, द्वौ, द्वे, द्वौ, द्वे, त्रीणि, त्रयः, त्रिस्रः, चत्वारि, चत्वारः, चतस्रः। ক্রিবলিঙ্গ, পুলিঙ্গ, নপুংসকলিঙ্গ, এই ক্রমে বললাম। ঠিক আছে? এই চারটে শব্দের ক্ষেত্রে তিন লিঙ্গের জন্য আলাদা আলাদা রূপ রয়েছে, বাকিগুলোর জন্য কিন্তু তিন লিঙ্গে একই রূপ। 5 থেকে শুরু করে যা শব্দ হয় সব শব্দের ক্ষেত্রে কিন্তু একটাই রূপ রয়েছে। সে বিশেষ্য, অ্যাকচুয়ালি সংখ্যাবাচক শব্দ তো আমরা, প্রবল একটু মিউট করবেন, আপনার আনমিউট করা আছে। সরি। সংখ্যাবাচক, হ্যাঁ, সংখ্যাবাচক শব্দ আমরা বিশেষণ হিসেবে ইউজ করি তো, তাই আমরা যে নিয়মটা পড়েছিলাম যে বিশেষ্যের যেই লিঙ্গ, যেই বচন, যেই বিভক্তি, বিশেষণেরও সেই লিঙ্গ, সেই বচন, সেই বিভক্তি হয়। সেই নিয়ম অনুসারে একম, দ্বে, ত্রিণী, চত্বারি এখানে খাটবে, কিন্তু 5 থেকে শুরু করে যা সংখ্যা আছে সেখানে কিন্তু এই নিয়মটা খাটবে না, কেননা এই শব্দগুলো একটা লিঙ্গেই আছে। তাই বিশেষ্য যে লিঙ্গেই থাক না কেন, এই শব্দগুলো এরকমই বসবে। মানে পঞ্চ বালকাহা হলেও পঞ্চ হবে, বালিকাহা হলেও পঞ্চ হবে, আবার মিত্রাণী হলেও পঞ্চ হবে। মানে পঞ্চবালিকাহা, পঞ্চবালকাহা, পঞ্চমিত্রাণী। ঠিক আছে? কারণ এগুলো তিন লিঙ্গের শব্দ, এগুলো ত্রিলিঙ্গের শব্দ। পঞ্চ শব্দ তিন লিঙ্গেই হয়, ষট শব্দ ত্রিলিঙ্গেতেই হয়। তার কোনো প্রত্যেকটা লিঙ্গের জন্য আলাদা আলাদা কোনো রূপ নেই। ঠিক আছে? এটা একটা জিনিস মাথায় রাখতে হবে। এবারে পঞ্চ, ষট, সপ্ত, অষ্ট অথবা অষ্ট দুটোই হয়, নব, দশ, একাদশ। দেখুন এগুলো কিন্তু কোনো বিসর্গ নেই, এটা খেয়াল রাখবেন। ঠিক আছে? এই যে 5 থেকে দেখছেন, এগুলো কিন্তু কোনো বিসর্গ নেই। দেখুন, পঞ্চ, ষট, সপ্ত, অষ্ট অথবা অষ্ট, নব, দশ, একাদশ, দ্বাদশ, त्रयोदश, चतुर्दश, पञ्चदश, षोडश, सप्तदश, अष्टादश, नवदश, विंशतिः, एकविंशतिः, द्वाविंशतिः, त्रयोविंशतिः, चतुर्विंशतिः, पञ्चविंशतिः, षड्विंशतिः, सप्तविंशतिः, अष्टाविंशतिः, नवविंशतिः, त्रिंशत्, एकत्रिंशत्, द्वात्रिंशत्, त्रयस्त्रिंशत्, चतुस्त्रिंशत्, पञ्चत्रिंशत्, षट्त्रिंशत्, सप्तत्रिंशत्, अष्टात्रिंशत्, नवत्रिंशत्, चत्वारिंशत्, एकचत्वारिंशत्, द्विचत्वारिंशत्, त्रिचत्वारिंशत्, चतुश्चत्वारिंशत्, पञ्चचत्वारिंशत्, षट्चत्वारिंशत्, सप्तचत्वारिंशत्, अष्टचत्वारिंशत्, नवचत्वारिंशत्, पञ्चाशत्, एकपञ्चाशत्, द्विपञ्चाशत्, त्रिपञ्चाशत्, चतुःपञ्चाशत्, पञ्चपञ्चाशत्, षट्पञ्चाशत्, सप्तपञ्चाशत्, अष्टपञ्चाशत्, नवपञ्चाशत्, षष्टिः, एकषष्टिः, द्विषष्टिः, त्रिषष्टिः, चतुष्षष्टिः, पञ्चषष्टिः, षट्षष्टिः, सप्तषष्टिः, अष्टषष्टिः, नवषष्टिः, सप्ततिः, एकसप्ततिः, द्विसप्ततिः, त्रिसप्ततिः, चतुस्सप्ततिः, पञ्चसप्ततिः, षट्सप्ततिः, अष्टसप्ततिः, नवसप्ततिः, अशीतिः, एकाशीतिः, द्व्यशीतिः, त्र्यशीतिः, चतुरशीतिः, पञ्चाशीतिः, षडशीतिः, सप्ताशीतिः, अष्टाशीतिः, नवाशीतिः, नवतिः, एकनवतिः, द्विनवतिः, त्रिनवतिः,
चतुर्नवतिः पञ्चनवतिः षण्णवतिः सप्तनवतिः अष्टनवतिः নবনবতিः শতম। ঠিক আছে, এবার যদি বলি 101 তাহলে কি হবে? एक अधिक शतम, एकाधिकशतम। 102 द्वि-अधिक-शतम, 103 त्रि-अधिक-शतम, 105 पंच-अधिक-शतम। ঠিক আছে, 1000 কি হবে? সহস্রম। 1006 ষট-अधिक-सहस्रम। হ্যাঁ, প্রবল কি বলছেন বলুন। স্যার এখানে যখন আপনি 103 বলছেন, তা হুম 103 বলার সময় তখন ত্রিনি অধিক না হয়ে অধিক কেন হচ্ছে? এটা অ্যাকচুয়ালি ত্রি-অধিক-শতম হবে। ত্রি-অধিক-শতম এটা সম্পূর্ণ একটা শব্দ। ও এটা একটি সমাস রয়েছে এখানে, মানে ত্রি আলাদা পদ নয়, অধিক আলাদা পদ নয়, শতম আলাদা পদ নয়, তিনটে মিলে একটা পদ। মানে যখন আপনি লিখবেন তখন আপনাকে ত্রি হাইফেন অধিক হাইফেন শতম এভাবে লিখতে হবে, আচ্ছা, বা আপনি সন্ধি করতে পারেন, যে সন্ধি আপনি জানেন। ঠিক আছে, হ্যাঁ, এবারে ত্রি, এইটা এই যে ত্রিনি আপনি দেখেছেন, ত্রিনি হচ্ছে রূপ, তার মূল শব্দ বা প্রাতিপদিক হচ্ছে ত্রি শব্দ। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, যখন সমাস হয় তখন শব্দ রূপ না হয় মূল শব্দটা বসে, ঠিক, সেই জন্য এখানে ত্রি হবে। ঠিক। ঠিক আছে, তাহলে এভাবে আপনি যে কোনো শব্দই করতে পারেন। যদি আমি বলি 1005, তাহলে কি বলবেন? 1005 পঞ্চ অধিক সহস্রম। কিন্তু মনে রাখবেন এগুলো কিন্তু আলাদা আলাদা লেখা যাবে না, আমি বলছি আলাদা আলাদা করে, কিন্তু পঞ্চ অধিক সহস্রম এরকম লিখতে গেলে পঞ্চের পরে হাইফেন দেবেন, তারপর অধিক লিখবেন, তারপরে হাইফেন দেবেন, তারপরে সহস্রম লিখবেন। তিনটে মিলে কিন্তু একটা শব্দ, তিনটে আলাদা আলাদা কিন্তু শব্দ নয়। বুঝা গেছে? পঞ্চ অধিক সহস্রম। সেরকম যদি বলি 1020, কি হবে? 1020। তাহলে বিংশতি অধিক সহস্রম। বিংশতি অধিক সহস্রম। যদি বলি 2020, তাহলে কি হবে? ওই যে বিংশতি কুড়ি বিংশতি অধিক দ্বিসহস্রম। বিংশতি অধিক দ্বিসহস্রম। তাহলে 2025, 2025 সাল কি হবে? পঞ্চবিংশতি, পঞ্চবিংশতি 25 মানে অধিক কত? দ্বিসহস্রম। অধিক পঞ্চবিংশতি অধিক দ্বিসহস্রতমে ঈশবীয়াব্দে, এভাবে বলা হয়। যাই হোক, এটা আমি পরে শিখবো এটা। তাহলে পঞ্চবিংশতি অধিক দ্বিসহস্রম। তাহলে এখন যদি আমরা যে কোনো শব্দই দিই, যে কোনো ধরনের শব্দ, আশা করছি আপনারা সেই শব্দটা ক্র্যাক করে দিতে পারবেন। দেখি পারেন কিনা। Wait, আমি শেয়ার করছি, দেখাচ্ছে না? দেখুন, দেখি একটা জিনিস দেখাচ্ছি আপনার। দেখুন, দেখতে পাচ্ছেন স্ক্রিন? হ্যাঁ, দেখা যাচ্ছে, দেখা দেখা যাচ্ছে? যাচ্ছে, হ্যাঁ, দেখা যাচ্ছে। দেখুন, এই সংখ্যাগুলোকে করা আছে। 2525 প্রথম সংখ্যা, কি লেখা আছে? 2525। দেখুন, যখনই কোনো সংখ্যার আপনি অনুবাদ করছেন ইংরেজি থেকে সংস্কৃত ভাষায় বা বাংলা থেকে সংস্কৃত ভাষায়, সবসময় শেষ থেকে শুরু করবেন। ঠিক আছে, প্রথম থেকে না, উল্টো দিক থেকে, শেষ থেকে শুরু করতে হয়, ছোট থেকে। তাহলে আমাদের শেষে কি পাচ্ছি? 25, তাই তো? 2525 শেষে কি পাচ্ছি? 25। 25কে প্রথমে করে দিলাম, 25 মানে কি? পঞ্চবিংশতি। লাভের আগে দিলাম অধিক। 25-এর আগে কি আছে? 5, সেটা কি? 500। 525 তো, 500, 500 ইংরেজি সংস্কৃত কি হবে? পঞ্চশত। তাহলে পঞ্চবিংশতি অধিক পঞ্চশত
তারপরে আবার অধিক লাগালেন, তারপরে কত হাজার আছে? 2000, তাহলে দ্বিসহস্রম। তাহলে 2525 অনুবাদ হবে পঞ্চবিংশতি অধিক পঞ্চশত অধিক দ্বিসহস্রম। স্যার পরেরটা আরেকবার দেখুন, একটু বলুন, আরেকবার একটু 4715। বলুন। হ্যাঁ, স্যার যখনই কোনো সংখ্যার অনুবাদ করছেন 2525। তখনই, হ্যাঁ, হ্যাঁ, তখনই কি করবেন? শেষ থেকে শুরু করবেন, ঠিক আছে? তাহলে এখন 2525 এখানে শেষে কি রয়েছে? সবার শেষে কি রয়েছে? 25। তাহলে আমি হুম, 25টাকে অনুবাদ করে দেবো। 25 মানে কত? পঞ্চবিংশতি। পঞ্চবিংশতি। আর প্রত্যেকটা জিনিস অনুবাদ করার পরে একটা করে অধিক লাগিয়ে দেবো। পঞ্চবিংশতি বেশি, কার থেকে বেশি? 500 থেকে বেশি। 500 থেকে বেশি। তাহলে আচ্ছা, পঞ্চাশ পঞ্চশত পঞ্চাশত অধিক। পঞ্চবিংশতি অধিক সব 500 মানে কত? কথাগুলো পঞ্চশত, ড্রপ করে যাচ্ছে। ঠিক আছে? অধিক কার থেকে বেশি? দ্বিসহস্রম, 2000 থেকে। পঞ্চবিংশতি অধিক রয়েছে। পঞ্চাশত অধিক আচ্ছা, আরেকবার বলছি, আরেকবার। দ্বিসহস্রম। সরি। ও আচ্ছা, আমি আরেকবার বলছি। 2000। আচ্ছা, হ্যাঁ, বলুন স্যার। হ্যাঁ, হ্যাঁ স্যার, আরেকবার বোঝা বলুন। গেছে? হুম হুম, আমি হ্যাঁ বুঝেছি। তাও 2525 এটা আমরা সংখ্যা পেয়েছি। যখনই আমি কোনো সংখ্যা পাবো তখনই আমাদের তো জানি, আমরা তো একক দশক শতক এরকম ভাবে তো জানি। তারপরে দশকটা হুম ভাঙবো, তারপরে শতক ভাঙবো, তারপরে সহস্র ভাঙবো, তারপরে লক্ষ, তারপরে কোটি, এভাবে আমরা যাবো ভেঙে ভেঙে, ঠিক আছে? হুম তো হুম আমি যখন 2525টা পেলাম, 25 মানে দশক পেলাম 25, 25-এর অনুবাদ হুম কি? পঞ্চবিংশতি। হুম এটা অধিক লাগিয়ে দিলাম। হুম, তারপরে কি পাচ্ছি? 500। 500-র অনুবাদ কি? পঞ্চশত। হুম। পঞ্চশতম নয় কিন্তু, না, পঞ্চশত। এগুলো সব কিন্তু আমার একটা, এই যে আপনি, এটা কিন্তু পুরোটা একটা শব্দ, পুরোটা একটা পদ। হুম এই মাঝে যেগুলো হুম, থাকবে সব জায়গাতে প্রাতিপদিক লাগাতে হবে, মূল শব্দ লাগাতে হবে, শব্দ রূপ লাগালে হবে না সব জায়গাতেই। আচ্ছা। হুম, সেই জন্য কোথাও দেখবেন শতম, শতম নেই, বা পঞ্চবিংশ, আমি যখন সংখ্যা বললাম তখন কি বললাম? পঞ্চবিংশতি, চলবে না, ঠিক আছে? চলবে না। ঠিক তাহলে আছে। পঞ্চবিংশতি অধিক পঞ্চশত অধিক 2000 দ্বিসহস্রম, হুম ঠিক আছে? পরেরটা দেখুন, একই রকম, 4715। 15-র অনুবাদ কি? পঞ্চদশ, তাই তো? তাই পঞ্চদশ অধিক 700, 700-র অনুবাদ কি হবে? সপ্তশত। সপ্তশত, তাই তো? সপ্তশত। তাই পঞ্চদশ অধিক সপ্তশত অধিক কত হাজার রয়েছে? 4000। 4000-এর অনুবাদ কি হবে? চতুঃসহস্রম, চতুঃসহস্রম। তাহলে পঞ্চদশ অধিক সপ্তশত অধিক চতুঃসহস্রম। পরেরটা তো আমরা এক্ষুনি দেখলাম, 2025, পঞ্চবিংশতি অধিক দ্বিসহস্রম। আর একটা দেখো, 1984। 1984, তাহলে 84-র অনুবাদ কি হবে? চতুরাশি ইতি। আমরা দেখেছি চতুরাশি ইতি, 84। চতুরাশি ইতি অধিক কত, কত শত রয়েছে এখানে? কত শ রয়েছে? 900। 900 অনুবাদ কি হবে? নবশত। চতুরাশি ইতি অধিক নবশত অধিক কতগুলো সহস্র? এক সহস্রম। তাহলে আপনি এক সহস্রম লিখতে পারেন, সুসহস্রম লিখলেও হবে। শুধু সহস্রম মানে এক সহস্রমই, আর নাহলে আপনি এক সহস্রম লিখতে পারেন, অসুবিধা নেই। চতুরাশি ইতি অধিক নবশত অধিক এক সহস্রম মানে 1984। আর যদি বলি 1947, তাহলে কি হবে? আমাদের স্বাধীনতা দিবস 1947, তাহলে কি হবে? অনুবাদ করুন, 1947 অনুবাদ করুন। আর সপ্তারিংশত অধিক হুম, অধিক, ওই আবার ওই নবশত অধিক সহস্রম। অধিক, খুব সহস্রম। ভালো। সব, একদম খুব ভালো। সপ্তচত্বরিংশত অধিক নবশত অধিক সহস্রম, একদম। লাস্ট সংখ্যাটা দেখুন, খুব বড় সংখ্যা দেওয়া আছে, 56,72,345।
তো? তাই প্রথমে করতে হবে আমাকে, প্রথমে আমাকে কোনটা অনুবাদ করতে হবে? 45, তাই তো? 45 করতে হবে। 45 অনুবাদ কি? পঞ্চচত্বারিংশৎ। কি অনুবাদ? পঞ্চচত্বারিংশৎ অধিক। কত স রয়েছে এখানে? কত স 45? 300, তাহলে 300, তাহলে ত্রিশত, 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 ত্রিশত অধিক। কত হাজার রয়েছে? কত হাজার রয়েছে? 72,000। 72,000। হুম, তাহলে 72 মানে কত? দ্বিসপ্তাতি, দ্বিসপ্তাতি সহস্র অধিক। কত লাখ রয়েছে? 56 লাখ। তাহলে ষটপঞ্চাশৎ, ষটপঞ্চাশৎ লক্ষম। তাহলে পঞ্চচত্বারিংশৎ অধিক ত্রিশত অধিক দ্বিসপ্ততি সহস্র অধিক ষটপঞ্চাশৎ লক্ষম। 56,000, 56,72,345। এইভাবে আপনি যে কোনো সংখ্যায়, যত বড় সংখ্যাই হোক না কেন, আপনি তার অনুবাদ এভাবে করে দিতে পারবেন। ঠিক আছে? যে কোনো সংখ্যারই আপনি অনুবাদ এভাবে করে দিতে পারবেন, কোনো অসুবিধা হবে না। স্যার এই লাস্টেরটা একটু কোনো জিজ্ঞেস প্রশ্ন করছি। রয়েছে এই? হ্যাঁ, বলুন। লাস্টেরটা, হ্যাঁ, একটা স্পেলিং নিয়ে, ধরুন লক্ষ্য তো এটা সংখ্যা, আবার লক্ষ্য আমার পারপাস উদ্দেশ্য, লক্ষ্য যেটা করি বাংলাতে করি, এখানে তখন কি ওটা বানানটা লক্ষ্যম। ওটা লাক্সিয়াম হয়ে যাবে? লাক্সিয়াম, রাইট? না, ওটা লক্ষ্যম, লক্ষ্যম। ওটা লক্সিয়াম হবে, আর এটা লক্ষম। হ্যাঁ, ওটা জফল, একদম হ্যাঁ, একদম, ওটা একটা জফলা এক্সট্রা আছে। ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, অন্য কারোর কোনো প্রশ্ন এই বিষয়ে কিছু বুঝতে অসুবিধা তো জিজ্ঞেস করুন। প্রবলবাবু, বোঝা গেছে তো স্পষ্ট? হ্যাঁ হ্যাঁ, এটা প্রবলেম নেই। শ্রাবণী ম্যাডাম? স্যার বুঝেছি। শ্রাবণী ম্যাডাম বোঝা গেছে? হ্যাঁ। হ্যাঁ। শর্মিষ্ঠা ম্যাডাম বোঝা গেছে? হ্যাঁ স্যার। ঠিক আছে, ভালো। এই ছিল সংখ্যাবাচক শব্দ। এটা আপনারা অলরেডি আগে পড়েছিলেন, তার একটা একটু এক্সট্রা ইম্প্রোভাইজেশন করার নতুন কিছু নেই, এটা আপনারা জানেন। এইবারে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে স্ক্রিন দেখা যাচ্ছে? হ্যাঁ স্যার, দেখা যাচ্ছে। ঠিক, বের করে। দেখুন। স্যার একটা জিনিস একটু বলবো, জাস্ট কনফার্ম করছি যে ঠিকঠাক হলো কিনা। হুম 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 ধরুন হুম হুম হুম। ধরুন আমি বলতে চাইছি 1987, তাহলে এটা কিরকম হবে যে শীতিম অধিক না, শীতিম নয়, শীতিম নব নয়, শীতিম নয়, ম হবে না। মূল সপ্তাশীতি। শব্দ। আচ্ছা, হ্যাঁ। সপ্তাশীতি অধিক উম, নব- 900 মানে 900 নবশতম অধিক শতম সহস্রম, নয়, শতম এরকম নয়, শতম নয়, শতম নয়, নবশত অধিক সহস্রম না সহস্রম, হ্যাঁ। সহস্র, সহস্রম, সহস্রম মানে সহস্রম। হুম। শেষে সহস্রম ময় লাস্ট হলন্ত হবে। দিয়ে
ময় হলন্ত হ্যাঁ, হবে। আচ্ছা, মানে গোটা, বিভক্তি লাগবে। লাস্ট হ্যাঁ, কথা লাস্টে ড্রপ গিয়ে করে গেল। বিভক্তি লাগবে, তার লাস্টে গিয়ে শেষে বিভক্তি লাগবে গিয়ে স্যার, একদম। শেষে হ্যাঁ, হ্যাঁ, গিয়ে বিভক্তি একদম লাগবে। তার মানে পুরো ব্যাপারটা হচ্ছে এরকম দাঁড়াবে যে সপ্তাশীতি অধিক নবশত অধিক সহস্রম। একদম ঠিক আছে, থ্যাংক ঠিক। ইউ স্যার। আচ্ছা, এতক্ষণ আমরা যেগুলো যেসব সংখ্যাগুলো দেখছিলাম সেটা হচ্ছে পরিমাণবাচক সংখ্যা বা অঙ্কবাচক সংখ্যা বলা হয়, ইংরেজিতে বলে কার্ডিনালস। মানে যেগুলো সংখ্যা বোঝায় যে কতগুলো ফল, কতগুলো গাছ, কতগুলো মানুষ, কতগুলো ফুল, এই ধরনের। এগুলো হচ্ছে পরিমাণবাচক, সংখ্যাবাচক, অঙ্কবাচক সংখ্যা। আর এই সংখ্যাগুলোকে আমরা ইউজ করি অর্ডিনালস, যেটাকে বলে পূরণ বা পর্যায়বাচক সংখ্যা, যেগুলো আমরা পজিশন বোঝাতে কাজে লাগাই। প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, 90th, 90th বা 20th, বা যেগুলো আমরা প্রয়োগ করি, ঠিক আছে? মানে এত তো 80তম, 90তম, 79তম, তাই তো? সেইগুলো যে আমরা যেভাবে বললাম 79তম আমাদের আহ স্বাধীনতা দিবস, 79তম স্বাধীনতা দিবস, 79th। তো এই যে এগুলো প্রয়োগ করছে, এগুলো কিন্তু বলছি অর্ডিনালস। এগুলো হচ্ছে পূরণ বা পর্যায়বাচক সংখ্যা, মানে এগুলো স্থান বোঝাচ্ছে, পজিশন বোঝাচ্ছে। তো এই যে পূরণ বা পর্যায়বাচক সংখ্যা, এগুলো আমরা কি করে তৈরি করব, কি করে প্রয়োগ করবো, সেটা আমাদের শিখতে হবে। এমনি তো আমরা সংখ্যাগুলো জেনে গেলাম, সেগুলো আমরা প্রয়োগ করতেই পারবো, কার্ডিনালস আমরা প্রয়োগ করতেই পারবো, অসুবিধা হবে না, তাই না? একাহা, দ্বৌ, ত্রয়ঃ, এগুলো শিখে নিয়েছি অলরেডি, এগুলো আমাদের অসুবিধা হবে না খুব একটা। কিন্তু পূরণ বা পর্যায়বাচক সংখ্যা কি করে প্রয়োগ করবো সেটা আমাদের শিখতে হবে, সেটা আমাদের এখানে মেন বিষয়। ঠিক আছে? তো আমরা সেটা একটু দেখি কিভাবে করবো। দেখুন, এখানে সংখ্যা হিসেবে নিয়মগুলো লেখা আছে যে কোন সংখ্যা থেকে শুরু করে কোন সংখ্যা পর্যন্ত কি নিয়ম রয়েছে বা কি রকম ধরনের শব্দ তৈরি হবে সেটা লেখা আছে। দেখুন, যেমন 1 থেকে 19, 1 থেকে 19 পর্যন্ত যে সংখ্যাগুলো রয়েছে তার পর্যায়বাচক যে সংখ্যার রূপ হবে, 1 থেকে 19 পর্যন্ত পরিমাণবাচক সংখ্যার পর্যায়বাচক হিসেবে যে রূপটা হবে সেগুলো লেখা আছে। দেখুন, আপনারা অলরেডি জানেন, এগুলো বাংলাতে প্রয়োগ হয় অ্যাকচুয়ালি। প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চমী, পঞ্চমাহা, আমাদের পুজো আসছে, পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী আসছে, নবমী, দশমী, এগুলো সব আসছে। তো যাই হোক, তো দেখুন, এ কাহা হয়ে যাচ্ছে প্রথমাহা, ওখানে ছিল এ কাহা, সেটা হয়ে যাচ্ছে প্রথমাহা। দ্বে ছিল বা দ্বৌ ছিল, হয়ে যাচ্ছে দ্বিতীয়াহা। ত্রয়ঃ ছিল, হয়ে যাচ্ছে তৃতীয়াহা। চত্বারঃ ছিল, হয়ে যাচ্ছে চতুর্থः। ঠিক আছে? তারপরে পঞ্চমः, ষষ্ঠः, সপ্তমः, অষ্টমः, নবমः, দশমः। দেখুন, এগুলো একটু একটু চেঞ্জ হচ্ছে, তাই না? 1 থেকে শুরু করে 10 পর্যন্ত আমরা যে সংখ্যাগুলো এর আগে দেখেছি তার সঙ্গে একটু একটু চেঞ্জ হচ্ছে, কোথাও ম লেগে যাচ্ছে এক্সট্রা, কোথাও একটুখানি চেঞ্জ হয়ে যাচ্ছে পুরোটাই, যেমন ষষ্ঠ হতে ঠ লাগছে একটা, পঞ্চমহ, সপ্তমহ, অষ্টমহ, নবম, দশম, এখানে একটা করে ম লেগে যাচ্ছে। আর প্রথম 1 থেকে 4 তো অনেকটাই চেঞ্জ হয়ে যাচ্ছে, প্রথমহ, দ্বিতীয়হ, তৃতীয়, যদি প্রায় চেঞ্জ হয়ে যাচ্ছে, পুরোটাই প্রায় চেঞ্জ হয়ে যাচ্ছে। যাই হোক, তাহলে এই হচ্ছে 1 থেকে 10 অব্দি। কিন্তু তারপরে দেখুন, 11 থেকে 19 অব্দি কিন্তু কোনো চেঞ্জ নেই, শুধু পরে একটা বিসর্গ লেগে গেছে। আমরা যে আগে সংখ্যাগুলো দেখেছিলাম সেখানে করেন, বুঝতে মনে পড়বে যে একাদশ, দ্বাদশ, ত্রয়োদশ, চতুর্দশ, পঞ্চদশ, ষোড়শ, সপ্তদশ, অষ্টাদশ, নবদশ, এই সংখ্যাগুলোর ক্ষেত্রে কিন্তু কোনো বিসর্গ ছিল না, তাই না? কোনো বিসর্গ কিন্তু ছিল না। এখানে কিন্তু বিসর্গ রয়েছে। যখন আপনি এই সংখ্যাগুলোকে পর্যায়বাচক হিসেবে প্রয়োগ করবেন তখন কিন্তু সেখানে বিসর্গ দিতে হবে। একাদশ, দ্বাদশ, ত্রয়োদশ, চতুর্দশ, পঞ্চদশ, ষোড়শ, সপ্তদশ, অষ্টাদশ, নবদশ, সব জায়গাতেই একটা করে এক্সট্রা বিসর্গ লেগেছে পরে। এই একটা পার্থক্য আপনাদের মনে রাখতে হবে, ঠিক আছে? তাহলে 1 থেকে 19 অব্দি এইভাবে রূপগুলো চলে।
प्रथमः द्वितीयः तृतीयः चतुर्थः पञ्चमः षष्ठः सप्तमः अष्टमः नवमः दशमः एकादशः द्वादशः त्रयोदशः चतुर्दशः पञ्चदशः षोडशः सप्तदशः अष्टादशः নবদশাহ। ঠিক আছে, তারপরে কি হবে দেখুন। হুম, যে সমস্ত শব্দের শেষে বিংশতি শব্দ, ত্রিংশৎ শব্দ, চত্বারিংশৎ শব্দ আর পঞ্চাশৎ শব্দ থাকবে, সেই সমস্ত শব্দের পরে ডট প্রত্যয় কোথাও হয়, কোথাও তমট প্রত্যয় হয়। দুটো প্রত্যয় যোগ করা যেতে পারে, ডট প্রত্যয় করা যেতে পারে, তমট প্রত্যয় যোগ করা যেতে পারে। যোগ করে আপনার পর্যায়বাচক সংখ্যা তৈরি হবে। এখানে একটা বিষয় মনে রাখতে হবে, সেটা হচ্ছে দেখুন 19, 29, 39, 49, 59, 69, 79, 89, 99, এই যে সংখ্যাগুলো আছে, এই সংখ্যাগুলোকে দুভাবে বলা যায়, জানেন তো? এই সংখ্যাগুলো দুভাবে অনুবাদ করা যায়। যেমন আপনি 19কে নবদশা বলতে পারেন, আবার ঊনবিংশতিও বলতে পারেন। 29কে নববিংশতি বলতে পারেন, আবার ঊনত্রিংশৎ বলতে পারেন। 39কে আপনি নবত্রিংশৎ বলতে পারেন, আবার ঊনচত্বারিংশৎ বলতে পারেন। এটা জানেন? আমাদের ওই এकोनो হ্যাঁ, এकोनो এটা বলে সেখানে বলেছি, হয়েছে, L1 ছিল। একবিংশত এ কোনো, এইভাবে বলেছি। কোনো বলা যায়, উনও বলা যায়। উনো মানে আচ্ছা হচ্ছে কম, ঠিক আছে? এবারে আপনি এনো বললে আরো স্পষ্ট, এकोনোর জায়গায় উনো বললে কোনো অসুবিধা নেই, বোঝা যাবে, একই বিষয়। ঠিক আচ্ছা আছে, ঠিক তো ঠিক এই সংখ্যাগুলোকে তাহলে আমি দুভাবে বলতে পারি, প্রত্যেকটা ওই 9 ঘরের সংখ্যাকে, 19 থেকে শুরু করে 99 পর্যন্ত। তো এই সংখ্যাগুলোর ক্ষেত্রে তাহলে যখন আপনি 19 অনুবাদ করবেন নবদশ, তখন আগের নিয়ম অনুসারে নবদশাহ হবে। যখন আপনি 19 অনুবাদ করবেন ঊনবিংশতিহি, তখন এই নিয়মটা কাজে লাগবে, যেটা আমি এখন দেখছি। কি দেখছি না, যদি দেখুন নিয়মটা বাংলাতে পড়ুন, বোঝা যাবে। বিংশতি, ত্রিংশৎ, চত্বারিংশৎ অথবা পঞ্চাশৎ, এই শব্দের পরে, মানে এই চারটে শব্দের পরে, এবং মানে 20, 30, 40, 50, এই চারটে শব্দের পরে, এবং যে সকল পরিমাণবাচক সংখ্যার পরে এই চারটে শব্দ আছে, মানে ঊনবিংশতি থেকে শুরু করে একদম নবপঞ্চাশৎ পর্যন্ত, ঊনবিংশতি থেকে শুরু করে নবপঞ্চাশৎ পর্যন্ত এতগুলো শব্দ, ঠিক আছে? এই শব্দগুলোর ক্ষেত্রে কিন্তু দুটো করে রূপ হবে, কেননা দুটো প্রত্যয় হয়, ডট প্রত্যয় হতে পারে, আবার তমট প্রত্যয় হতে পারে। দুটো করে প্রত্যয় হতে পারে বলে 19 থেকে শুরু করে 59 পর্যন্ত দুটো করে রূপ হয়। নিচে উদাহরণ দেখলে বুঝতে পারবেন। ঊনবিং 90th সেঞ্চুরি, 90th সেঞ্চুরি, তার যদি অনুবাদ করি তাহলে কি ঊনবিংশাহ বলতে পারেন, ঊনবিংশতি তমাহ বলতে পারেন। মানে একটা কি হতে পারে, আপনার ঊনবিংশতি শব্দটা রয়েছে, তারপরে একটা করে তম লাগিয়ে দিলেন সব জায়গাতে, ঊনবিংশতি তমঃ, বিংশতি তমঃ, একবিংশতি তমঃ, দ্বাবিংশতি তমঃ, ত্রয়োবিংশতি তমঃ, এরকম করে করতে পারেন। দ্বাত্রিংশৎ তমঃ, সপ্তচত্বারিংশৎ তমঃ, যে শব্দ আপনারা পড়েছেন তার সাথে একটা করে তম যোগ করতে হবে। নবপঞ্চাশৎ তাহলে তমঃ, স্যার তাহলে 19 শতক বললে কি বলবো, আরেকবার বলবেন? 19 শতক বললে ঊনবিংশ, ঊনবিংশম, হুম, ঊনবিংশম শতকম। শতকম, ঊনবিংশ। স্যার এরকম শতকম ঊনবিংশতিতম বা শতকম বলা বা যায়? হ্যাঁ, ওটা বলা যাবে, দুটো বলা যাবে। ঊনবিংশম কিন্তু শতকম সেক্ষেত্রে, বলতে পারেন, আবার বা হুম, ঊনবিংশতি তমম শতকম বলতে পারেন। তমম মানে ঊনবিংশতিতমম হ্যাঁ, ড্যাশ দিয়ে শতকম, তারপরে দেখুন এই শব্দ, শতকম লিখবো? এটা আলাদা আলাদা শব্দই। ঊনবিংশতি তমম আচ্ছা, আলাদা শব্দ, শতকম আলাদা শব্দ।
মানে ঊনবিংশম এখানে আলাদা শব্দ, সমাস হচ্ছে না। শতকম আলাদা শব্দ। না, এখানে কোনো সমাস নেই, এটা আলাদা আলাদা। আচ্ছা, ঠিক আছে স্যার, থ্যাংক ইউ। তাহলে এখন এই শব্দগুলোর ক্ষেত্রে আপনি দুটো করে রূপ পাচ্ছেন। একটা আপনি যা শব্দ ছিল, এটা সহজ, তমটা সহজ, যা শব্দ ছিল তারপর একটা করে তম লাগিয়ে দিন, তাহলে রূপ পেয়ে যাবেন। আর একটা হচ্ছে আপনাকে কিছু অংশ বাদ দিতে হবে আগের শব্দ থেকে। কি বাদ দিতে হবে? যদি বিংশতি হয় তার শেষের তয় হ্রস্বইটা বাদ দিয়ে দিতে হবে। যেটা পড়ে থাকবে তারপরে আপনাকে বিসর্গ হোক বা অনুস্বার হোক বা দীর্ঘী হোক, যা হোক লাগাতে হবে, বিশেষ্য হিসেবে লাগাতে হবে। এগুলো সবই তো বিশেষণবাচক শব্দ, তাই বিশেষ্যের যে লিঙ্গ হবে সেই লিঙ্গ অনুসারে, এখানে আমি বাই ডিফল্ট সব পুলিঙ্গ রেখেছি, কিন্তু এটা ক্লিবলিঙ্গ হতে পারে আবার স্ত্রীলিঙ্গও হতে পারে। ক্লিবলিঙ্গে হলে এটা আমি রূপগুলো পরে বলছি। এখানে পার্থক্য এটাই যে আমি আগের আগের ক্ষেত্রে কি বলেছিলাম, যে যখন আপনি কার্ডিনালস মানে পরিমাণবাচক সংখ্যা প্রয়োগ করছেন, তখন কিন্তু শব্দ কিন্তু ওই লিঙ্গেই থাকছে, শব্দ কিন্তু ওই লিঙ্গেই থাকছে, শব্দে কিন্তু কোনো পরিবর্তন হচ্ছে না। মানে ঊনবিংশতিঃ বালকাः, ঊনবিংশতিঃ বালিকাः, ঊনবিংশতিঃ মিত্রাণি। বালকাः, বালিকাः, মিত্রাণি তিনটেতে কিন্তু বিশেষ্যে কিন্তু লিঙ্গের পরিবর্তন হলো, কিন্তু বিশেষণে কিন্তু কোনো লিঙ্গের পরিবর্তন হলো না। বিশেষণ কিন্তু এক লিঙ্গেই থাকছে, ঊনবিংশতিঃ, ঊনবিংশতিঃ, নববিংশতিঃ আগেরটার ক্ষেত্রে। এক্ষেত্রে কিন্তু সেরকম নয়। পর্যায়বাচক সংখ্যার ক্ষেত্রে কিন্তু বিশেষ্যের লিঙ্গ অনুসারে এখানেও লিঙ্গের পরিবর্তন করতে হবে সব জায়গাতেই। এখানে সমস্ত আমি পুলিঙ্গে রেখেছি, কিন্তু এর স্ত্রীলিঙ্গে এবং ক্লিবলিঙ্গে তো রূপ হয়। যেমন ক্লিবলিঙ্গেতে হয়, আমি এক্ষুনি বলছিলাম, উদাহরণ দিচ্ছিলাম, ঊনবিংশতিতমম শতকম। আমি সেটা কি হয় সেটা আমি এরপর নিয়মে বলছি আমি, কিন্তু এরকম চেঞ্জ হয়, এটা মাথায় রাখবেন, ঠিক আছে? যাই হোক, এবারে এই 19 থেকে শুরু করে 59 পর্যন্ত প্রত্যেকটি সংখ্যার ক্ষেত্রে কিন্তু দুটো করে রূপ হতে পারে। একটা তম লাগিয়ে দিলেন, সেটা খুব সহজ। দ্বিতীয় হচ্ছে, যদি বিংশতি থাকে তাহলে তয় হ্রস্বই বাদ দিতে হবে। যদি ত্রিংশৎ, চত্বারিংশৎ, পঞ্চাশৎ থাকে তাহলে শেষের তয় হলন্তটা বাদ দিতে হবে। বাদ দিয়ে যেটা পড়ে থাকবে সেটাই হচ্ছে আমাদের পর্যায়বাচক সংখ্যার রূপ। যেমন ঊনবিংশাঃ, তি বাদ দিয়ে দিয়েছি, ঊনবিংশাঃ। বিংশতি থেকে তি বাদ দিয়ে বিংশাঃ। ত্রিংশৎ থেকে তয় হলন্ত বাদ দিলে দ্বাত্রিংশাঃ। সপ্তচত্বারিংশাঃ। নবপঞ্চাশः মানে 49th, নবপঞ্চাশः, 49তম, নবপঞ্চাশः। 47th, সপ্তচত্বারিংশः, না ভুল বললাম, 59th, নবপঞ্চাশ মানে 59, 59তম, দ্বাত্রিংশः, 32nd, দ্বাত্রিংশः, 32 নম্বর। এইভাবে আপনাকে করতে হবে। তাহলে 1 থেকে 19 পর্যন্ত একটাই রূপ হয়, ওখানে কোনো বিকল্প নেই, একটাই রূপ হয়। আপনার 19 থেকে 59 পর্যন্ত কিন্তু দুটো করে রূপ হতে পারে। কটা করে রূপ? দুটো করে রূপ হতে পারে, ঠিক আছে? ঊনবিংশাঃ ঊনবিংশতিতমঃ, বিংশাঃ বিংশতিতমঃ, দ্বাত্রিংশাঃ দ্বাত্রিংশত্তমঃ, সপ্তচত্বারিংশাঃ সপ্তচত্বারিংশত্তমঃ, নবপঞ্চাশাঃ নবপঞ্চাশত্তমঃ, দুটো করে রূপ হতে পারে। 59 অব্দি হয়ে গেল। তারপরে স্যার যাই একবার একটু উপরের পাতাটায় যাবেন। উপরের পাতাটায়, ঠিক আছে? এই যে হ্যাঁ, এইখানে দেখুন একটা ব্যাপার হচ্ছে কি, যে এই 19টা এই দুটো গ্রুপের মধ্যেই কমন এসে যাচ্ছে। মানে কি, যে 19-এ ওটা নবদশহ হতে পারে, আবার আপনি এটা ওই ঊনবিংশ ঊনবিংশাঃ, হতে পারে। ঊনবিংশাঃ এটাও হতে পারে, ঊনবিংশতিতম এটাও হতে পারে। ওকে ওকে, ওই প্রত্যেকটার ক্ষেত্রে 19, আপনার সবকটা 19 তাই হবে। এগুলো সব দুটো করে রূপ হয় তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদম একদম। ঠিক আছে। আচ্ছা, এটা হয়ে গেল। পরেরটায় যাই। আর একটা নিয়ম বাকি, সেটা হচ্ছে এই নিয়মটা, যে আমাদের 59 অব্দি হয়ে গেছে, এবার শুরু হবে 59 থেকে বাকিটা। কি হবে? যে সকল পরিমাণবাচক সংখ্যার শেষে ষষ্ঠী শব্দ থাকবে, সপ্ততি শব্দ থাকবে, অশীতি শব্দ থাকবে আর নবতি শব্দ থাকবে,
তারপরে ডট বা তমট প্রত্যয় হবে, মানে দুটো করে রূপ হবে। ষষ্ঠী, সপ্ততি, অশীতি, নবতি, এই চারটে শব্দ যদি পরে থাকে তাহলে দুটো করে রূপ হবে, আগেরটার মতোই। কিন্তু শুধুমাত্র যে ষষ্ঠী শব্দ, শুধুমাত্র সপ্ততি শব্দ, শুধুমাত্র অশীতি শব্দ, শুধুমাত্র নবতি শব্দ, মানে এক্স্যাক্টলি 60, 70, 80, 90, 60তম, 70তম, 80তম, 90তম, এই যে চারটে শব্দ রয়েছে, এই চারটে শব্দের ক্ষেত্রে কিন্তু তমট প্রত্যয়ই হবে। আগের নিয়মটার সাথে এই নিয়মটার এখানেই পার্থক্য। আগের নিয়মে কি ছিল না, বিংশতি, ত্রিংশত, আবার এই শব্দগুলো পরে থাকলে সেক্ষেত্রেও দুটো করে রূপ হবে, সব জায়গায় দুটো করে রূপ হবে। এখানে কি পার্থক্য না, ষষ্ঠীহি, সপ্ততিহি, অশীতিহি, নবতিহি, এই চারটে শব্দ যদি পরে থাকে তাহলেই দুটো রূপ হবে, কিন্তু এক্স্যাক্টলি যে ষষ্ঠী, সপ্ততি, অশীতি, নবতি, এই চারটে শব্দের পরে কিন্তু দুটো করে রূপ হবে না, এখানে একটাই রূপ হবে, তমট প্রত্যয়ই হবে, অন্য রূপ হবে না। এই জন্যই উদাহরণ দেখুন, ষষ্ঠী তমাহ, এখানে কিন্তু কোনো উদাহরণ, এখানে কিন্তু কোনো আমার অন্য রূপ দেওয়া হয়নি। ষষ্ঠী তমাহ, কোনো এখানে অবলিক নেই, একটাই রূপ, ষষ্ঠী তমাহ, সপ্ততি তমাহ, অশীতি তমাহ, নবতি তমাহ, একটাই রূপ, ষষ্ঠী তমাহ, সপ্ততি তমাহ, অশীতি তমাহ, নবতি তমাহ, একটাই রূপ। ঊনষষ্ঠঃ, কিন্তু অন্য জায়গায় দেখুন যেখানে ষষ্ঠী শেষে আছে দুটো করে রূপ হচ্ছে, আপনি ঊনষষ্ঠ করতে পারেন, আবার ঊনষষ্ঠী তমাহ করতে পারেন, পঞ্চসপ্তাহ করতে পারেন, আবার পঞ্চসপ্তাতি তমাহ করতে পারেন, নব নবাহ করতে পারেন, আবার নব নবতি তমাহ করতে পারেন। যদি এই চারটে শব্দ শেষে থাকে বা মানে পরে থাকে তাহলে দুটো করে রূপ হবে, কিন্তু এক্স্যাক্টলি চারটে শব্দের পরে কিন্তু একটা করেই রূপ হবে, দুটো করে রূপ হবে না। এটা হচ্ছে এখানে বিশেষ। বোঝা গেছে বিষয়ে? এই তিনটেই নিয়ম রয়েছে। 1 থেকে 19 একটা নিয়ম, 19 থেকে 59 একটা নিয়ম, 59 থেকে 99 আর একটা নিয়ম। আর শতম থেকে শুরু করে শতম, সহস্রম, লক্ষম, এখানে তমই হয়, শততমঃ, সহস্রতমঃ, লক্ষতমঃ, কোটিতমঃ, এখানে তমই হয়, অন্য কিছু হয় না। এই ওইটা আলাদা করে নিয়ম বলার দরকার নেই, একই ব্যাপার, শত, সহস্র, লক্ষ, কোটি, যা আছে, যা যা আছে তাই সব জায়গায় তম হবে। এই তিনটেই এক্স্যাক্টলি নিয়ম রয়েছে। 1 থেকে 19 একটা করে রূপ হয়, 19 থেকে 59 সব জায়গায় দুটো করে রূপ হয়, 59 থেকে 99 চারটে সংখ্যা বাদ দিয়ে, 60, 70, 80, 90 চারটে সংখ্যা বাদ দিয়ে বাকি সব জায়গায় দুটো করে রূপ হয়। স্পষ্ট? বিষয়টা কি স্পষ্ট হয়েছে? তাহলে আমি পরের নিয়মে যাচ্ছি। একটা সামান্য নিয়ম পরের রয়েছে, সেটা হচ্ছে দেখুন, আমি বলছিলাম যে এই পর্যায়বাচক সংখ্যাগুলো কিন্তু 3 লিঙ্গতেই হয়, বলছিলাম তো, এটা 3 লিঙ্গেই হয়। পুল্লিঙ্গ, যেমন আমরা আহ পরিমাণবাচক সংখ্যা থেকে দিয়েছিলাম যে ওটা 3 লিঙ্গে একই রূপ হয়, কিন্তু এখানে কিন্তু লিঙ্গের পরিবর্তন হয়, ঠিক আছে, 3 লিঙ্গে রূপের পরিবর্তন হয়। তাহলে এগুলো পুলিঙ্গে হচ্ছে রাম শব্দের মতো হয়, আমরা দেখলাম এতক্ষণ, প্রথম থেকে প্রথমঃ, দ্বিতীয়ঃ, তৃতীয়ঃ, সব জায়গায় কি দেখলাম যে পুলিঙ্গে রাম শব্দের মতো রূপ হয়, দেখলাম। স্ত্রীলিঙ্গে হবে ফল শব্দের মতো রূপ, যা দেখছেন সমস্ত কিছু, যা যা রূপ দেখলাম আমরা, যে বিংশম হোক, বিংশতি তমাম হোক, তারপরে সপ্ততি তমাম, নব নবতি তমাম, যাই হোক, একদম 99 থেকে শুরু করে একদম 1 থেকে শুরু করে 99 পর্যন্ত যা আপনারা দেখলেন সব জায়গাতে কিন্তু আমার ক্লিবলিঙ্গে ফল শব্দের মতো রূপ হবে, আর স্ত্রীলিঙ্গে হবে নদী শব্দের মতো রূপ, ঠিক আছে? তাহলে পুলিঙ্গে রাম শব্দের মতো রূপ, ক্লিবলিঙ্গে ফল শব্দের মতো রূপ, আর স্ত্রীলিঙ্গে নদী শব্দের মতো রূপ হয়। তবে তবে প্রথম শব্দ, দ্বিতীয় শব্দ এবং তৃতীয় শব্দ, এই তিনটে জায়গায় কিন্তু স্ত্রীলিঙ্গে আমরা লতা শব্দের মতো প্রয়োগ করব, নদী শব্দের মতো নয়। 4 থেকে শুরু করে যা আছে
চতুর্থ থেকে শুরু করে চতুর্থী, এখানে শুরু চতুর্থী হলো, এখান থেকে যা চতুর্থী, পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী, একাদশী, দ্বাদশী, ত্রয়োদশী, চতুর্দশী, পঞ্চদশী, ষোড়শী, সপ্তদশী, অষ্টাদশী, নবদশী, বিংশী, একবিংশী, দ্বাবিংশী, ত্রয়োবিংশী, চতুর্বিংশী, এভাবে চলবে একদম শেষ অব্দি। শততমী, সহস্রতমী, লক্ষতমী, কোটিতমী, এভাবে চলবে, অসুবিধা নেই। কিন্তু শুধুমাত্র প্রথম, দ্বিতীয়, তৃতীয়, এখানে কিন্তু প্রথমী, দ্বিতীয়ী, তৃতীয়ী, দ্বিতীয়া, তৃতীয়া, তাই জন্য প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় এই তিনটে শব্দের ক্ষেত্রে স্ত্রীলিঙ্গে কিন্তু রূপটা হবে লতা শব্দের মতো, এই তিনটের জন্য। তারপর থেকে সবকিছু নদী শব্দের মতো। কিন্তু সব জায়গাতে পুলিঙ্গে এবং স্ত্রীলিঙ্গে কোনো পার্থক্য নেই। পুলিঙ্গে সব জায়গাতেই রাম শব্দের মতো চলবে, স্ত্রীলিঙ্গে সব জায়গাতেই ভালো শব্দের মতো চলবে। স্ত্রীলিঙ্গের ক্ষেত্রে প্রথম, দ্বিতীয়, তৃতীয় শব্দের ক্ষেত্রে লতা শব্দের মতো চলবে, তারপর থেকে সমস্ত শব্দই চলবে আমার নদী শব্দের মতো। প্রবল বাবু বলুন। স্যার আমার একটা কোশ্চেন হচ্ছে যে যে ধরুন প্রথম হচ্ছে মানে লিঙ্গ ছেড়ে দিয়ে মানে প্রথম সে ছেলে হোক মেয়ে হোক, তো প্রথম সেটা তো ইউনিক। হ্যাঁ, সেটার মধ্যে আবার হুম। মানে এরকম মানে ওইরকম প্রথমহা হবেই কি করে? সে প্রথমতেই শেষ হয়ে যাওয়া উচিত। না, যদি যদি অনেকে প্রথম হয় তখন অনেকজন প্রথম। যুগ্ম প্রথম, যুগ্ম প্রথম হয়েছে তখন কি হবে? ও, সেরকম ভেবে, আচ্ছা, ঠিক আছে। এতেও ধরুন একটা ক্লাসে দুজন বালক প্রথম হয়েছে, দুজন স্টুডেন্ট প্রথম হয়েছে, এতেও বালকৌ প্রথমৌ অভবতাম, এরকম ধরনের প্রয়োগ কম কিন্তু করা যাবে। ঠিক আছে, আচ্ছা, সবার কি স্পষ্ট? সংখ্যা বিষয় দেখুন, না হলে এক্ষুনি জিজ্ঞাসা করুন। আচ্ছা, এখানে তৃতীয়টা আনেননি তো স্যার? তৃতীয়টা মানে? এই যে প্রথম, প্রথম হলো প্রথম হলো, দ্বিতীয় দ্বিতীয়ম হলো, তৃতীয়টাও তো ওটা একই রকম ভাবে লিখে নিন। ওটা একই 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 রকম একই হবে। একই ওটা হবে তাহলে তৃতীয়, তৃতীয়া, তৃতীয়ম, তাই তো? হ্যাঁ হ্যাঁ, একদম। ঠিক আছে। সবার স্পষ্ট? তাহলে কিন্তু আমরা কটা অভ্যাস করব এখন ক্লাসেই। যদি সকলের স্পষ্ট হয় তাহলে আমরা কটা বিষয়ের অভ্যাস করব। আর প্রশ্ন তাহলে এখনই জিজ্ঞাসা করে নিন, পরে জিজ্ঞাসা করবেন না। তখন জিজ্ঞাসা করলে তখন জিজ্ঞাসা করবেন না, এখনই জিজ্ঞাসা করতে হবে। ঠিক আছে, আমি শেয়ার করছি তাহলে। স্ক্রিন দেখা যাচ্ছে? হ্যাঁ স্যার, দেখা যাচ্ছে। তাহলে এক একজন করে একটা বলবেন। প্রথমটা বলুন, ফোর স্টুডেন্টস। তাপস বাবু, ফোর স্টুডেন্টস, এটা হচ্ছে হ্যাঁ, কার্ডিনালস। এটা কার্ডিনালস কিন্তু এটা, ঠিক আছে, এটা এটা 20 নাম্বার কার্ডিনাল থেকে। হচ্ছে, কার্ডিনাল হচ্ছে তো। হ্যাঁ, তাহলে এক, দুই, চত্বারः ছাত্রাः। চত্বারः ছাত্রাः, খুব ভালো, চত্বারः ছাত্রাः। আচ্ছা, তার পাশেরটা বলুন তো, ফোর্থ স্টুডেন্ট, এটা এদিকেরটা, অর্ডিনালসে। হ্যাঁ,
এটা 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 হবে চতুর্থ চতুর্থः ছাত্রাः। ফোর্থ স্টুডেন্ট কজন? ও না না না, এটা তো একটাই হবে, চতুর্থ ছাত্র, ছাত্র। চতুর্থः ছাত্রः। আচ্ছা, পরেরটা বলুন প্রবল বাবু। 15 days। পঞ্চদশः দিবসः। প্রথমটা মানে এদিকেরটা বলুন, বাঁদিকেরটা বলুন প্রথমে। 15 days। 15 days পঞ্চদশ দিবসः। দিবসः দিবসः। এটা হ্যাঁ, তার ডেজ কি? যেটা লিখেছে ওটা তো দেখুন দেখি, হ্যাঁ, দাঁড়ান। না এটা হয়নি, ভুল হলো। দিবসः বলেছি। আকার 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 হ্যাঁ, আকার বিসর্গ। পঞ্চদশः হবে পঞ্চদশাহ হবে। না, হবে না। পঞ্চদশাহ দিবসাহ হবে না। পঞ্চদশই হবে। ও, এটা তো আমরা প্রথমে কি পড়লাম? একাদশ, দ্বাদশ, ত্রয়োদশ, চতুর্দশ, পঞ্চদশ, এগুলো তো এইভাবেই তো রূপ চলে এগুলোর। এটাই হ্যাঁ, রূপ, এখানে কোনো বিসর্গ লাগানোর দরকার নেই। আচ্ছা। ওগুলো হচ্ছে অ্যাকচুয়ালি কি বলুন তো, এটা রূপ হচ্ছে দশন। এটা দশন শব্দ। দশ তাল দন্তের হলন্ত, এই নকারান্ত শব্দ এগুলো সব। নবান দশন। তার রূপ হয় হচ্ছে দশ, একাদশ, দ্বাদশ, ত্রয়োদশ, চতুর্দশ, এগুলো হচ্ছে রূপ, শব্দ রূপ এগুলো। এগুলো কোনো বিসর্গ হবেই না, এভাবেই চলবে। ঠিক আছে, পঞ্চদশ দিবসা। এবারে এদিকেরটা বলুন, 15th ডে। এটা আপনি ঠিক বলেছিলেন, যেটা বলেছিলেন 15th ডে কি হবে? এটা 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 পঞ্চদশ দিবস। পঞ্চদশः দিবস দিব দিবসাহ। দিবসः দিবসः। এটা মনে রাখবেন, এখানে বিসর্গ, এটা ভুল, অনেকেই ভুল করে বলে বলছি বারবার। পঞ্চদশ এখানে কিন্তু এটা কিন্তু শব্দরূপ। এটাকে শব্দরূপ বানানোর জন্য আলাদা করে বিসর্গ দেওয়ার দরকার নেই। এই যে আমরা দশ থেকে শুরু করছি, পঞ্চ, ষট, সপ্ত, অষ্ট, নবদশ, এগুলো কিন্তু অ্যাকচুয়ালি এভাবেই শব্দরূপ চলে। এগুলোকে শব্দরূপ বানানোর জন্য বিসর্গ দেওয়ার দরকার নেই। ঠিক আছে, পঞ্চ দিনানি পঞ্চ দিবসাহ, ষট দিনানি ষট দিবসাহ, সপ্ত দিনানি সপ্ত দিবসাহ, ষোড়শ দিনানি ষোড়শ দিবসাহ, এভাবেই চলবে, কোনো বিসর্গ লাগানোর দরকার নেই। যখন আপনি এটাকে অর্ডিন্যান্স করছেন তখন ঠিক আছে। আপনাকে বিসর্গ লাগাতে হবে, বা দীর্ঘইকার লাগাতে হবে, বা মহাহরন্ত লাগাতে হবে, যেভাবে বিশেষ ছিল সেভাবে। ঠিক আছে, আচ্ছা পরেরটা বলুন শ্রাবণী ম্যাডাম। 22 গার্লস। দা 22 গার্লস। দ্বাবিংশতি বালিকাः। দ্বাবিংশতি বিসর্গ হবে তো? না, বিসর্গ হবে না। কেন বিসর্গ হবে না? বিসর্গ আছে তো। আমরা প্রথমে সংখ্যাবাচক শব্দ বলে বিসর্গ ছিল তো, বিংশতি। ও আচ্ছা। স্যার আপনি এটা আমাকে আরেকবার বলুন, আর আপনার একবিংশতি, আমি ঠিক দ্বাবিংশতি শুনতে পাচ্ছি ছিল তো না। বিসর্গ। আপনি প্রথমে আচ্ছা যেটা আমাকে দেখুন, দিয়েছিলেন, যে ওই যেটা চার্টের মতো দিয়েছিলেন, ওটা বলছেন তো? হ্যাঁ ওটা বলছি, ওটার কথা বলছি। হ্যাঁ, ওখানে যে রূপগুলো আছে, হুম, হ্যাঁ সেটা সেই রূপটাই লাগবে। ওই লিস্টে যেভাবে রূপগুলো দেওয়া আছে, ওই রূপগুলো হুম। এভাবেই কাজে লাগাতে হবে। সেখানে আলাদা করে কিছু করার দরকার নেই। সেই রূপগুলোকে কার্ডিনালস হিসেবে সেভাবেই প্রয়োগ করতে হবে। আচ্ছা, তাহলে যা দ্বাবিংশতি চেঞ্জ করার হবে, হ্যাঁ বালিকা। বালিকা। হ্যাঁ, এবার স্যার এবারে বলুন। যখন আপনার চেঞ্জ হবে সেটা হচ্ছে অর্ডিনান্সে চেঞ্জ হবে। চেঞ্জ যা করতে হবে অর্ডিনান্সে চেঞ্জ করতে হবে, যেটা আমরা এখন পড়লাম। হ্যাঁ, 22nd গার্ল। 22nd গার্ল কি হবে? 22nd গার্ল। দ্বাবিংশতি। ও এটা দ্বাবিংশতি। এটা কি তমসের রুলটা ফলো করবে, যেটা আপনি হ্যাঁ বলেছেন? তম, হ্যাঁ একদম,
হ্যাঁ হ্যাঁ, তম করবে, ঠিক। তাহলে এটা কি হবে? তাহলে এটা হবে দা বিংশতি তমঃ বালিকাহ। গার্ল আছে না, হ্যাঁ, বালিকাহ এটা একটা বলে। ভুল করছেন, দেখুন। ও, এটা গার্ল, এটা একটাই তো গার্ল, তাহলে বালিকা। একটাই তো গার্ল, মানে 22nd গার্ল। বালিকা, হুম। হ্যাঁ। আগেরটা তাহলে কি এটা হবে? দ্বাবিংশতি তম। দাবিংশতি তমঃ বালিকা। না, হলো না, ভুল আছে। ভেবে বলুন কি বললেন। স্যার, ওটা তো আপনি বলেছিলেন দুটো রূপ হতে পারে, একটা হচ্ছে যেমন বিংশহ হ্যাঁ, অথবা বিংশতি তমঃ। 19 ঠিক থেকে আছে, শুরু করে 59 ওটা ওটা পর্যন্ত ঠিক। দুটো করে রূপ হবে। হ্যাঁ, এটা ঠিকই বলছেন, ঠিক হুম। বলছেন। হুম। কিন্তু আপনাকে দেখতে হবে, আপনাকে আপনাকে লিঙ্গটা ফলো করতে হবে, কোন লিঙ্গে বিশেষ্য রয়েছে। স্ত্রীলিঙ্গে। কোন লিঙ্গে তাহলে বিশেষ? তমাহ হবে। তমাহা হবে। তমাহ হবে, দাবিংশতি। তমি হবে। মোদি শব্দের মতো বল। ও, নদী কি শব্দ। বললাম? হ্যাঁ, আপনি বলেছেন যে বললাম না। যে শব্দের মতো মানে প্রথম দ্বিতীয় তৃতীয় আর চতুর্থ, এই রূপ চারটেতে যাবে হচ্ছে লতা, তারপরে হবে নদী, তাহলে এটা না না হবে। না 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 হ্যাঁ, না না, প্রথম দ্বিতীয় তৃতীয়, এই তিনটের জন্য। ও, চতুর্থ প্রথম থেকেই নদী শুরু হয়ে যাবে। চতুর্থ থেকে নদী হবে। তাহলে স্যার, এটা তো 22nd, হুম। 22 নম্বর। ও, বাইশ হ্যাঁ। নম্বর তো এটা নদীকেই ফলো করবে। তাহলে হচ্ছে হুম। উম, নদী, দা বিংশতি তমি নদী, নদ্যৌ হুম। নদ্যঃ, দা বিংশতি তমি বালিকা। বালিকা, এটা ঠিক আছে, দ্বাবিংশতি তমি বালিকা, ঠিক আছে। আরেকটা কি হবে? যদি তমট না করে ডট করি তাহলে কি হবে? দুটো রূপ হয় না, হ্যাঁ, বুঝতে দ্বাবিংশ হয়, আবার দ্বাবিংশতি তমা হয়, হ্যাঁ, ওটা কি হবে? দা বিংশি, দ্বা বিংশি, দ্বাবিংশি, খুব ভালো, দ্বাবিংশি। দা বিংশি, আহ, একদম, দ্বাবিংশি বালিকা। বালিকা। তাহলে দুটো রূপ পাচ্ছি আমরা, দ্বাবিংশতি তমি বালিকা অথবা দ্বাবিংশি বালিকা, ঠিক। আচ্ছা, পরেরটা বলুন, শর্মিষ্ঠা ম্যাডাম। 38 years। 38 অষ্টাত্রিংশৎ এটা কি অষ্টাত্রিংশৎ। বর্ষ বর্ষম, বরস বর্ষম শব্দ, বর্ষম। বর্ষম। বর্ষম শব্দ ফল শব্দের মতো যায়। আচ্ছা, তাহলে ফলানি মানে বর্ষানি। বর্ষাণি, খুব ভালো, অষ্টাত্রিংশৎ বর্ষাণি। এবারে এটা এটা করুন। 38 অষ্টত্রিংশতিতমঃ। ত্রিংশতি নয়, ত্রিংশৎ আছে এখানে, এখানে তো দীর্ঘ অস্বরিকার তো নেই এখানে। তাহলে ত্রিংশৎ, ত্রিংশততম। ত্রিংশত্তম। ত্রিংশত নয়, ত্রিংশত্তম, তয় টয়টা হলন্ত আছে, ত্রিংশত্তম। তয় তো ত্রিংশত হবে, হ্যাঁ, ত্রিংশত্তম। অষ্টত্রিংশততম। এটা তাহলে ফল শব্দের মতো হবে। হুম। তাহলে বর্ষম। বর্ষম। অষ্টদিন তম হবে না, তম কি হবে? এখানে কি লাগবে? বিসর্গ লাগবে না দীর্ঘইকার লাগবে না অনুস্বার লাগবে? বিসর বিসর না, আহ, ফলম মানে ফলন্ত হবে। হ্যাঁ, ফলমের মতো হবে, তাহলে কি হবে? অষ্টাত্রিংশততম। তামাম। আচ্ছা। তম ও, নয়, তামাম হবে। অষ্টাত্রিংশৎ তামাম, তাই না? আচ্ছা। অষ্টাত্রিংশৎ তামাম, তামাম বর্ষম। ও, আচ্ছা, আরেকটা রূপ আচ্ছা, কি হবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ফলম। এখানে আরেকটা রূপ উম, হবে, কি হবে বলুন? আহ, অষ্টাত্রিং ত্রিংশ ত্রিংশম।
একদম, খুব ভালো, খুব ভালো। এই তো অষ্টাত্রিংশম, অষ্টাত্রিংশত্তমম অথবা অষ্টাত্রিংশম। আচ্ছা, পরেরটা বলুন তাপস বাবু। 45 আচ্ছা, চ্যাপ্টার। 45 চ্যাপ্টার্স। একটা জিনিস আচ্ছা, খালি ক্লিয়ার করতে চাইছি, হ্যাঁ তাপস স্যার একটু সময় নিচ্ছি। এখানে আমাদের তমট প্রত্যয় মানে হচ্ছে যখন আমরা ওই ঊনবিংশতিতম বা বিংশতিতম বলছি, ওগুলো হচ্ছে তমট প্রত্যয় যোগে, আর ডট যোগে ওই হ্যাঁ ঊনবিংশ বিংশ, এগুলো তো মানে ক্লিয়ার করছি নিজের ডাউটটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদম 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 একদম। ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা, তাপস বাবু এটা বলুন। হচ্ছে, হ্যাঁ, আহ, পঞ্চ চত্বারিংশৎ হুম। অধ্যায়, অধ্যায়ের কি অধ্যায় অধ্যায়ः, রামশব্দের মতো অধ্যায় অধ্যায়ः। অধ্যায় অধ্যায়ৌ অধ্যায়ানি, এই না, অধ্যায়াः, রামশব্দ। হ্যাঁ, হুম, অধ্যায়াः। তাহলে পঞ্চচত্বারিংশৎ, তাই তো? হ্যাঁ, অধ্যায়, অধ্যায়ৌ অধ্যায়, অধ্যায়াः, অধ্যায়। অধ্যায়াः। হ্যাঁ, পঞ্চচত্বারিংশৎ অধ্যায়ः। আচ্ছা, এদিকে একটা বলুন 45 চ্যাপ্টার। তবে পঞ্চ চত্বা রিংশত্তমম, বিংশত্তমম হবে। না না, মম হবে না, এর তো পুংলিঙ্গ। চন্ত হুম, চত্তা চত্তা রিংশত রিংশত বিংশত্তমः, তাই তো? রিংশত্তমঃ, হ্যাঁ, রামহর মতো চলবে। বিংশত্তমः, হ্যাঁ, রমः অধ্যায়ः, তাই তো? অধ্যায়ः। আচ্ছা, আর একটা কি রূপ হবে? একটা হবে পঞ্চ চত্তা রিংশ। পঞ্চচত্বারিংশः, খুব ভালো। পঞ্চচত্বারিংশः, ঠিক। আচ্ছা, পরেরটা বলুন গোপাল বাবু। 63। হ্যাঁ, এটা হচ্ছে ষষ্ঠী হি বৃক্ষানি। ষষ্ঠীः, বৃক্ষ শব্দ পুলিঙ্গে, হ্যাঁ। বৃক্ষ, আচ্ছা, তাহলে বৃক্ষাহা। ষষ্ঠীः বৃক্ষাः, খুব ভালো। আচ্ছা, তারপরে এখানে ষষ্ঠীতমঃ বৃক্ষ, বৃক্ষঃ। আর আরেকটা হচ্ছে ষষ্ঠীতম বৃক্ষ হচ্ছে আরেকটা, একটা, আরেকটা তো হবেই না। আচ্ছা, এটা তো হবে না, ওটা তো 60, 70, 80, 90। হ্যাঁ, রাইট, আমি সেই জন্যই করে উঠতে পারছিলাম না। হ্যাঁ, রাইট। ষষ্ঠীতমः বৃক্ষः। আচ্ছা, পরেরটা বলুন শ্রাবণী ম্যাডাম। স্যার পেন, পেন মানে হচ্ছে ফল শব্দের মতো যাবে তো? না, কলমা, কলমা শব্দ আমরা পড়েছি। কলমः পুলিঙ্গ ও, পুলিঙ্গ শব্দ। শব্দ, কলমः। 60 মানে 60 বলছি তো, অশীতিহি কলমাহা। 80, 80 কত বললেন? কলমः তার আগে কি অশীতিহি বললেন? বলেছি। অশীতিः, অশীতিः, অশীতিः অশীতিহি কলমः, ঠিক। কলমাহা। আর আচ্ছা, এটা হবে অশীতম, এটার তো কোনো ইয়ে নেই। অশীতিতমঃ, অশীতিতমঃ পেন, কলম, কলমাহ, কলমः। কলমাহ। অশীতিতমः কলমः, খুব ভালো। স্যার আমি কি আচ্ছা, এবার একটু বেরোতে মানে লিভ করতে পারি? আরো কিন্তু দুটো স্লাইড আমরা পড়াবো, দেখুন কি করবেন। তাহলে স্যার যদি পরে শুনে নেবেন, শুনে নিতে পারেন। না না, আমি মিউট করে রাখছি স্যার তাহলে। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। ঠিক আছে স্যার, হ্যাঁ, থ্যাংক ইউ স্যার। আচ্ছা, শর্মিষ্ঠ ম্যাডাম পরেরটা বলুন। 100 এডিশন মানে এক, একসহস্র এডিশনের বাংলা।
সহস্র নয়, 100। ও শত শত, সরি। শতম। তাহলে শতম। শতম এডিশন মানে সংস্করণম, সংস্করণম শব্দ। আচ্ছা, মানে ক্লিবলিঙ্গে। স্ত্রীলিঙ্গে, হ্যাঁ, ফল শব্দের মতো রূপ হবে। আচ্ছা, সংস্করণম। না, এডিশনস আছে তো, 100টা সংস্করণ, তাহলে ও কোন বচনে হবে? সংস্করণী। সংস্করণানি শতম। দেখুন, শতম কিন্তু সংস্করণানি। এক বচনেই থাকবে, দেখতে পাচ্ছেন, শতম কিন্তু এক বচনেই আছে। সংস্করণানি বহু বচন হয়ে যাচ্ছে বলে শতম কিন্তু বহু বচন হয়ে যাচ্ছে না, এটা মাথায় রাখতে হবে। যখনই আমি কার্ডিনালস করছি তখন কিন্তু শব্দের যে লিঙ্গ, দেখুন ষষ্ঠী, ষষ্ঠী কিন্তু এক বচন, কিন্তু বৃক্ষাহ বহু হুম বচন হচ্ছে। বৃক্ষাহার হুম। জন্য ষষ্ঠী চেঞ্জ করছে না, সেরকম এখানেও শতম সংস্করণানি, শতানি হবে না কিন্তু। ঠিক আছে? আচ্ছা, আচ্ছা, এর পরেরটা বলুন, এই 100th এডিশন। আম, এটা হবে আহ, শতম, শতমহ ফলম। না, শতম শত, শততম, শততমঃ। তাই তো? না, শততমঃ হবে। ফলক হবে তো। তাহলে হুম, শততম, শততম, শততমম, তমম, তম না, শততমম, শততমম। হুম, শততমম। আর এটা হবে তাহলে সংস্করণম। সংস্করণম, শততমম সংস্করণম, শততমম সংস্করণম। ঠিক, বোঝা গেছে? ক্লিয়ার? সকলের স্পষ্ট তো? হ্যাঁ, এটা খুব মানে খুব ভালো, এই কার্ডিনাল অর্ডিনাল, এই অর্ডিনালটা পার্টিকুলারলি খুবই হুম, সুন্দর। আচ্ছা, দেখুন এখানে আর দুটো বিষয় রয়েছে, সেটা দেখিয়ে দিই তারপরে। প্রাসঙ্গিক দুটো বিষয়, এটা অন্য বিষয়, মানে কার্ডিনাল এটা অন্য একটা বিষয়, সংখ্যা নিয়েই চলছে। সেটা হচ্ছে, আমরা এটা এরকম প্রয়োগ করি না, একবার দুবার তিনবার চার এরকম প্রয়োগ করি, দুবার ভাত খাই, বা আমি সারাদিনে 3বার বই পড়ি, বা যাই হোক যে ধরনের প্রয়োগ করে থাকি না কেন। তো সেই যে একবার দুবার, একটা তো করা যায় একবারম, দ্বিবারম, ত্রিবারম, চতুর্বারম, এরকম করে করাই যেতে পারে। মানে 12 শব্দের প্রয়োগ করে করতেই পারেন যে কোনো জায়গাতে। একবারম, দ্বিবারম, ত্রিবারম, চতুর্বারম, বিংশতিবারম, শতবারম করতে পারেন। কিন্তু সেটা না করেও কিন্তু একটা সুন্দর প্রত্যয় রয়েছে, তার দ্বারা আপনি করতে পারেন, যেটা শুনতেও সুন্দর লাগে। ঠিক আছে? কি কি? একটা হচ্ছে, একবারের ক্ষেত্রে আপনি করতে পারেন সকৃত। এটা একটা বিশেষ শব্দ রয়েছে একবারের জন্য, সকৃত। সকৃত মানে একবার। বানানটা লক্ষ্য রাখতে হবে, দন্তেশ কয়েরি ত। ঠিক আছে? দন্তেশ কয়েরি ত, সকৃত। সকৃত মানে একবার। দুবার কি হবে? দ্বিহি। আপনি দ্বি শব্দ জানেন, দ্বি হচ্ছে মূল শব্দ, তারপর একটা বিসর্গ। মায়া দিবসে দ্বিহি অন্নম ভুজ, অন্নম খাদ্যতে। মায়া দিবস, অহম দিবসে দ্বিহি অন্নম খাদামি। যদি আমি কর্তৃবাচ্য করি, অহম দিবসে দ্বিহি অন্নম খাদামি, আমি প্রতিদিন। অহম প্রত্যহম দ্বিহি অন্নম খাদামি, আমি প্রত্যেকদিন দুবার ভাত খাই। অহম ভক্তः প্রত্যহম ত্রিহি ভগবন্তম অর্চয়তি। ভক্তः প্রত্যহম ত্রিহি ভগবন্তম অর্চয়তি, ভগবান প্রত্যেকদিন 3বার, আহ ভক্ত প্রত্যেকদিন 3বার ভগবানের পুজো করে। ভক্তः প্রত্যহম ত্রিহি ভগবন্তম অর্চয়তি। সেরকম 4বার হচ্ছে চতুহু। চতুহু প্রতিমাসম চতুহু রবিবাসরः আগচ্ছতি। প্রত্যেক মাসে 4বার রোববার, ম্যাক্সিমাম ক্ষেত্রে প্রত্যেক মাসে 4বার রোববার আসে। তাহলে প্রতিমাসম চতুহু রবিবাসরः আগচ্ছতি। এইভাবে আপনি এই শব্দগুলোর প্রয়োগ করতে পারেন। 1 থেকে 4, 1-এর জন্য সকৃত, 2-এর জন্য দ্বিহি, 3-এর জন্য ত্রিহি, 4-এর জন্য চতুহু। 5 বার থেকে শুরু করে, 5 থেকে শুরু করে যা আছে, সব জায়গাতেই একটা স্পেশাল প্রত্যয় রয়েছে, হচ্ছে কৃত্বা সুচ। তার নাম হচ্ছে কৃত্বা সুচ।
তার রূপটা এভাবে হয়ে যায়, সূচের রূপ হয়ে যায় কোথায় কৃত্বহ। তাহলে 5 বার হচ্ছে পঞ্চকৃত্বহ, 6 বার হচ্ছে ষটকৃত্বহ, 7 বার কি হবে? 7 বার কি হবে? 7 বার কি হবে? সপ্তকৃত্য হয়। সপ্তকৃত্বহ, সপ্তকৃত্বহ। 8 বার কি হবে? অষ্ট অষ্টকৃত্য, হ্যাঁ। অষ্টকৃত্ব। 1000 বার কি হবে? আমি 1000 বার সহস্রকৃত্য, বললাম, তাও শুনলো না। মায়া সহস্রকৃত্য। সহস্রকৃত্ব উত্তম তথাপি না কৃতম। যাই হোক, সহস্রকৃত্ব হয়, তাহলে কৃত্ব লাগিয়ে দিলে ওই 12 অক্ষর চলে আসে। 20 বার বিংশতি কৃত্ব, 100 বার শতকৃত্ব। এইভাবে আপনি এই বারং শব্দের প্রয়োগ না করেও এই এতবার এই অর্থটা আপনি বোঝাতে পারেন এই কৃত্বসূচ প্রত্যয়ের প্রয়োগ করে। কিন্তু 1, 2, 3, 4 এর ক্ষেত্রে এটা হবে না, 5 থেকেই হবে। 1, 2, 3, 4 একম, একের জন্য এক সকৃত, 2 এর জন্য দ্বিহি, 3 এর জন্য ত্রিহি, 4 এর জন্য তুহু, এই 4টে রয়েছে। থেকে শুরু করে আপনি কৃত্বসূচ প্রত্যয় প্রয়োগ করতে পারেন। স্যার এর সাথে এবং অর্ডিনাল এটা একটা মাথায় রাখতে হবে, এগুলো কি নেই? না, কোনো মিল নেই। এটা এই সংখ্যা বিষয়ক প্রাসঙ্গিক বলে আমি এটা লিখেছি, এখানে রেখেছি। এর সঙ্গে কোনো সম্বন্ধ নেই, ঠিক আছে? আর এটা মনে রাখতে হবে, এগুলো সব কিছু অব্যয় শব্দ। অব্যয় মানে এটা সব জায়গাতে এরকমই প্রয়োগ হবে, ঠিক আছে? মানে এখানে সক্রিয় কখনো অন্য কিছু, সক্রিয় সবসময় সক্রিয় থাকবে, যা হয়ে যাবে না কেন। অ্যাডভার্ব মানে জানেন, অব্যয় মানে জানেন তো? চ, হি, তু, ন, এগুলো হচ্ছে অব্যয়। ইয়াদা, তাদা, এগুলো কোনো বিভক্তি লাগে না, সবসময় এরকমই প্রয়োগ হয়, অব্যয় পদ। এই সক্রিয় দ্বিহি, ত্রিহি, চতুহু, পঞ্চকৃত্য, ষটকৃত্য, বিংশতিকৃত্য, এই যা যা হচ্ছে এখানে কৃত্যসূচ প্রত্যয় করে, সব কিন্তু অব্যয়। মানে এগুলো সবসময় যা যে পরিস্থিতি থাকে না কেন, আপনার পুল্লিঙ্গ হোক, স্ত্রীলিঙ্গ হোক, ক্রিবলিঙ্গ হোক, একবচন হোক, দ্বিবচন হোক, বহুবচন হোক, কর্তৃবাচ্যতা, কর্মবাচ্যতা, যাই করতে থাকে না কেন, এগুলো কিন্তু এভাবেই প্রয়োগ হবে, এর কোনো চেঞ্জ নেই। তাই জন্য এগুলোর নাম অব্যয়, ঠিক আছে? এই বিষয়টা বোঝা গেছে? একটা ব্যাপার বলছি, এরকম। এই আপনার ডান হ্যাঁ, দিকের বলুন। কলামগুলো বলছেন যে কৃত্যসূচ প্রত্যয়, তাই তো? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তার সূচটা চলে গিয়ে কৃত্যটা থাকছে শুধু। সুচটা যাচ্ছে না, উচ যাচ্ছে, আর দন্তসুটা বিসর্গ হয়ে যায়। আচ্ছা, আর বাঁ দিকেরটা কি কৃত? না, ওটা অন্য প্রত্যয়, ওটা ওই অচ প্রত্যয় টত্যয় হয়, ওটা অন্য প্রত্যয় হয়। ও আচ্ছা আচ্ছা, তার মানে এটাই বলছি 5 এই থেকে প্রত্যয়টা এটা। দেখা যায় না, এই জন্যই বলছি না। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আমি ওইটাই বললাম যে ডান দিকে আপনি প্রত্যয় বলছেন কিন্তু বাঁ দিকের কলামের জন্য কোনো প্রত্যয় বলছেন না, সেটাই আর কি। প্রত্যয় বললে আবার জিজ্ঞেস করেন প্রত্যয়টা কোথায় গেল তাহলে, এই জন্য আচ্ছা বলিনি। ঠিক আছে। এই প্রত্যয়টা আচ্ছা আসে, ওকে, প্রত্যয়টা লোপ হয়ে যায় পুরোটা, ওই জন্য প্রত্যয়গুলো থাকে না। ঠিক আছে, ওকে ওকে, ঠিক আছে। আচ্ছা, এরপরে একই রকম একটা বিষয়, অন্য অর্থে জাস্ট একই সংখ্যাবাচক ক্রিয়া বিশেষণে, সেটা হচ্ছে এই আমরা বলি 1 প্রকার, 2 প্রকার, 3 প্রকার বলি না? 1 প্রকার, 2 প্রকার, এই প্রকার অর্থে যেগুলো বলি, 1 প্রকার, 2 প্রকার, 3 প্রকার, 4 প্রকার, সেই ক্ষেত্রে একটা প্রত্যয় হচ্ছে ধা বলে, ধা। একধা, দ্বিধা, মায়া দ্বিধা উক্তম, মানে আমি দুভাবে বললাম। ত্রিধা, চতুর্ধা, পঞ্চধা, মানে শব্দগুলোর পরে ধা লাগাতে হবে। একধা, দ্বিধা, ত্রিধা, চতুর্ধা, পঞ্চধা, ষটধা, দশধা, একাদশধা, দ্বাদশধা, ত্রয়োদশধা, বিংশতিধা, পঞ্চাশদ্ধা, সহস্রধা, শতধা, লক্ষধা, কোটিধা। এইভাবে ধা লাগিয়ে দিলে ওই প্রকার অর্থ চলে আসে। আপনি এমনি প্রকার শব্দ ইউজ করতে পারেন, এক প্রকারেণ, দ্বিপ্রকারেণ, ত্রিপ্রকারেণ, এরকম করে প্রয়োগ করা যায়। প্রকার শব্দ ইউজ করে করা যায়, কিন্তু সেটা না করে এটা শুনতে ভালো লাগে ভাই, প্রয়োগ দেখাও যায়, ধা প্রত্যয় আছে, একধা, দ্বিধা, ত্রিধা, চতুর্ধা, এভাবে আপনি প্রয়োগ করতে পারেন। বোঝা গেছে? এটা একটা হলো। আর একটা হতে পারে এই যে একটি করে, দুটি করে, ওটা আমি কাউকে কিছু দিচ্ছি যে সবাইকে একটি করে চকলেট দিয়ে দাও, তবে একশঃ, একশঃ সর্বেভ্যঃ একশঃ চাকলেহম দদাতু। এই যে একটি করে একশঃ, 10টি করে দশশঃ, সহ তালব্য বিসর্গ, এটা লেগে যাবে। একশঃ, দ্বিশঃ, 2টি করে, 3টি করে ত্রিশঃ, 4টি করে চতুর্শঃ, 5টি করে পঞ্চশঃ, এইভাবে একটা লাগবে। একশঃ, দ্বিশঃ, ত্রিশঃ, পঞ্চশঃ, ষটশঃ, এরকম করে দশশঃ, বিংশতিশঃ, শতশঃ, সহস্রশঃ, এইভাবে আপনি এই একটি করে, দুটি করে, এই অর্থটা আপনি স্বপ্রত্যয় ইউজ করে আপনি
বোঝাতে পারেন। এইগুলো সব কিন্তু অব্যয় মনে রাখতে হবে। যে আগেরটা যেটা দেখলাম পিতৃসূচ করে সেটাও অব্যয়, ধা করলে সেগুলো অব্যয়, সহ করলে সেটাও অব্যয়, সেগুলো সব কিন্তু অব্যয়। তাই জন্য যে কোনো পরিস্থিতিতেই যে কোনো বাক্যের ক্ষেত্রে কিন্তু এগুলো এভাবেই প্রয়োগ হবে, কোনো এগুলোর মধ্যে কোনো চেঞ্জ আসবে না, এগুলো সবই অব্যয়। বোঝা গেছে? ক্লিয়ার তো? হ্যাঁ স্যার। আমি এগুলো স্যার নিয়ে কিছু বাক্য দেব। স্যার ভীষণ গুরুত্বপূর্ণ ঠিক জিনিস আছে? আজকে, এটা খুবই ইন্টারেস্টিং। মানে এটা একবারে হ্যাঁ, প্রয়োগ হয়, মানে এটা একদিন জানতাম না, কিন্তু এটা খুবই গুরুত্বপূর্ণ হুম, আজকের বিষয়টা। কিন্তু এই সবচেয়ে বড় কথা যে শতধা শব্দটা আমরা বাংলায়ও ব্যবহার শুনেছি, কিন্তু এই যে এটা এটা বাংলায় পড়েন, হ্যাঁ। অরিজিনটা সংস্কৃত, মানে বোঝাই যাচ্ছে শতধা 100 প্রকারের। হ্যাঁ, একদম। অসাধারণ। আচ্ছা স্যার, একটা জিনিস, দুটো জিনিস জিজ্ঞেস করছি। একটা হচ্ছে যে হুম, এই যে আপনি যখন এই কার্ডিনাল যখন লিস্টটা দিলেন, সেই কার্ডিনাল লিস্টে একটুখানি ওই প্রাতিপদিক গুলো একটু বলে দেবেন, কেন কি প্রাতিপদিক আমাদের যখন ওই প্রথম লিস্ট এসেছিল তখন ওই হুম। প্রাতিপদিকটা আমরা জানতাম না। ওটা জাস্ট এক একম দুই দিয়ে এরকম ভাবে এসেছিল ব্যাপারটা। হ্যাঁ, কিন্তু আচ্ছা, প্রাতিপদিকটা থাকলে আর কি মানে ব্যাপারটা ক্লিয়ার হয় পুরোপুরি। আচ্ছা, বুঝতে পেরেছি। সেটা হচ্ছে, আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি তাহলে, বলে দিচ্ছি। আহ আর আরেকটা একটা বলে- কোশ্চেন হচ্ছে এই যে দ্বিধা, দ্বিধা হ্যাঁ, যখন আমরা বাংলায় যখন দ্বিধা বলি, দ্বিধা মানেই হচ্ছে মানে দুটো জিনিসের মধ্যে কনফিউশন হচ্ছে, যে মানে দ্বিধা সংশয়। তো এই দ্বিধা আর এই দ্বিধাগ্রস্ত। দুই প্রকার দ্বিধা এক নয়, তাই তো? এক নয় বলতে তাৎপর্য দেখলে একই। আমরা হ্যাঁ, দ্বিধাগ্রস্ত তাৎপর্য কখন হই? একই, যখন হ্যাঁ। হয় দুটো মনে করি যে এটা এটা হবে না এটা হবে, সেই ওই জন্য হিসেবে দ্বিধাগ্রস্ত হই। সেই রাইট, হচ্ছে দ্বিধায়। ঠিক। আচ্ছা, দেখুন, যেমন প্রাতিপদিক বলতে দেখুন, সহজ হচ্ছে যেগুলো ধরুন বিসর্গ দেওয়া আছে যেসব সংকেতের ক্ষেত্রে, যেমন বিংশতিহি, একবিংশতি, মানে 20 থেকে শুরু করে একদম 19 থেকে শুরু করে 29 পর্যন্ত, যেগুলোর মধ্যে বিসর্গ দেওয়া আছে। বিংশতির ক্ষেত্রে আছে, ষষ্ঠীর ক্ষেত্রে আছে, সপ্ততির ক্ষেত্রে আছে, অশীতির ক্ষেত্রে আছে, আর নবতির ক্ষেত্রে আছে। তাই তো? এগুলো থেকে যদি বিসর্গটা বাদ দিয়ে দেন তাহলে সেটাই হচ্ছে প্রাতিপদিক। ও আচ্ছা, ঠিক আছে। মানে এটা হচ্ছে ইকারান্ত পুলিঙ্গ, কি বলে, ইকারান্ত স্ত্রীলিঙ্গ শব্দ। মতি শব্দ পড়েছেন, মতি শব্দ, হ্যাঁ হ্যাঁ, ইকারান্ত স্ত্রীলিঙ্গ। ইবতী শব্দ পড়েছেন, সেই শব্দের মতো। ঠিক আছে। ঠিক আছে? এটা হচ্ছে প্রাতিপদিক। আর যেটাই ধরুন শেষে তয় হলন্ত রয়েছে, মানে ত্রিংশৎ শব্দ, চত্বারিংশৎ, পঞ্চাশৎ, সেটা সেখানে এটাই প্রাতিক, এই তকারান্ত শব্দটাই প্রাতিপদিক। ও আচ্ছা, সরিত শব্দের মতো, সরিত পড়েছেন না, সরিত সরিত সরিতাহ, হয়তো পড়েছেন বা পড়েনি, যাই হোক। আর মরুত হ্যাঁ, মরুত মরুতাহা, যেরকম পড়েছেন, মরুত মরুত মরুতাহা, মরুত correct, শব্দ, ঠিক আছে। সেরকম ধরনের এটা রূপ হয়, সেই জন্য এখানে এটাই প্রাতিপদিক। ওকে। আর আপনার আর এক থেকে নয়? একমের ক্ষেত্রে একমের ক্ষেত্রে একা হচ্ছে প্রাতিপদিক। দ্বের ক্ষেত্রে হচ্ছে দ্বি প্রাতিপদিক, দ্বয় হর্ষই। হ্যাঁ, এইটা যেরকম চেঞ্জ হয়ে গেল। ঠিক আছে? হ্যাঁ। হ্যাঁ। ত্রিণীর ক্ষেত্রে তয় রফলা হর্ষই, ত্রি হচ্ছে প্রাতিপদিক, ত্রি, তয় রফলা হর্ষই। হুম। ঠিক আছে? চতুয়ারির ক্ষেত্রে চতুহু, মানে চতুর, চ তয় হর্ষ, রয় রয় রেফ, রয় হসন্ত, সরি রয় রেফ বলছি, রয় হসন্ত, চ তয় হর্ষ, রয় হসন্ত, চতুর, চতুর। ঠিক। এবারে এই রয় হসন্তরা কোথাও কোথাও বিসর্গ হয়ে যাবে, চতুঃপঞ্চাশৎ, চতুঃপঞ্চাশৎ দেখেছেন, মানে বিসর্গ হয়ে গেছে। আবার চতুস্ত্রিংশৎ, এখানে ওই রয় হলন্তটাই দন্তস হয়ে গেছে, এটা চেঞ্জ হবে। সেটা পরে কি বর্ণ সেটা দেখে, পরের বর্ণ দেখে এই রয় হলন্ত কোথাও কোথাও দন্তস হয়ে যাবে, কোথাও বিসর্গ হয়ে যাবে, এইভাবে চেঞ্জ হয়। ঠিক আছে? এটা পরের বর্ণ দেখে করতে হয়, এটা সন্ধি নিয়ম বলে বোঝা যাবে। আমি সন্ধি পড়াবো, তখন এটা বুঝতে পারবেন ও কেন আচ্ছা, হচ্ছে। একটু সন্ধির কেন সময় এগুলো আরেকবার কভার করবেন, ঠিক আছে, ঠিক আছে। কবে কবে এটা হয়ে যাবে, যখন যদি ওই যে পরে ত আছে বলে এটা বিসর্গ হয়ে যায়, এটা দন্তস হয়ে যাচ্ছে, পরে হ্যাঁ, প থাকলে ওটাই বিসর্গ হয়ে যাচ্ছে। আচ্ছা ঠিক আচ্ছা, আছে? এটা হয়, কিন্তু মেন শব্দ হচ্ছে চতুর, চতুর্বিংশতিহি। দেখুন রেফ রয়েছে, চতুর্বিংশতিহি, চতুর্দশা। এখানে আজকে বললেন চতুর্ধা, হুম, চতুর্ধা বললেন না, কিন্তু আবার কারেক্ট। দেখুন চতুহু বললেন, চতুহু 4 বার, মানে চতুহু, রটা বিসর্গ হয়ে গেল, চতুহু। এইভাবে চেঞ্জ হয় তার, ঠিক আছে, মানে হয় কখনো বিসর্গ হয় অথবা দন্ত হয়ে যায়, এইভাবে তার চেঞ্জ হয়। যাই হোক, এটা হলো। ঠিক আছে। আর পঞ্চ থেকে দশা পর্যন্ত, মানে পঞ্চ থেকে 19 পর্যন্ত, অ্যাকচুয়ালি পঞ্চ থেকে 19 পর্যন্ত এগুলো সব হচ্ছে নকারান্ত শব্দ, নকারান্ত, পঞ্চান। ঠিক আছে? হুম।
এটা সব নয়, অ্যাকচুয়ালি শর্টটা আলাদা। পঞ্চান, সপ্তান চলে, ঠিক আছে। কিন্তু মজা হচ্ছে যখন আপনি সমাস করবেন না, সমাসের ক্ষেত্রে কিন্তু ওই নহলন্তটা থাকবে না, নহলন্তটা উড়ে যাবে। মানে এই যে আপনি করছেন দশধা, আপনি যদি করছেন না দশন, কিন্তু করছেন না, দশন্ধা কিন্তু হচ্ছে না, মূল শব্দ কিন্তু দশন, কিন্তু আপনি কি করছেন দশধা, এই নকারটা উড়ে যাচ্ছে, নকারটা থাকে না। আপনি যখন সংখ্যা করছেন, ধরুন 100 বললাম আপনাকে, 110, আপনি কি করবেন, দশ অধিক শতম শতম, দশন অধিক শতম কিন্তু বলা যাবে না। ওই নকারটা শব্দরূপে সব মূল শব্দে নকার আছে, কিন্তু হ্যাঁ, নকারটা লোপ হয়ে যায় অ্যাকচুয়ালি, সমাস টমাস করলে নকারটা লোপ হয়ে যায়, নকারটা থাকে না, ঠিক আছে। এটা একটা বিষয়। এই মোটামুটি প্রাতিপদিক গুলো রয়েছে। আর শর্ট শব্দের প্রাতিপদিক হচ্ছে শস, মূর্ধন্যস মূর্ধন্যস হলন্ত শস, এটা একটু একটু অন্যরকম শব্দ। এই হচ্ছে মেন প্রাতিপদিক, বুঝা গেছে। হ্যাঁ, মধ্যনাস। আর এই 7-8 কি সপ্ত সপ্তই থাকছে, অষ্ট অষ্টই থাকছে? না না, এগুলো সপ্তান সপ্তান, সব সপ্তান, আচ্ছা, সপ্তান সপ্তম অষ্টান অষ্টম নবান সপ্তম। দশান, ঠিক আছে, সব দন্তন্য হলন্ত, ঠিক সবগুলো। আছে, ঠিক আছে, ক্লিয়ার? একদম। ঠিক আছে, আচ্ছা। আমি এই পিডিএফটা আপনাদের গ্রুপে অলরেডি দিয়ে দিয়েছি, দেখে নেবেন, যেটা আমি এখনই পড়ালাম, ওই স্লাইডটা। এটা নিয়ে একটা হোমওয়ার্ক আমি গ্রুপে দিয়ে দিচ্ছি। কিছু ইংরেজি বাক্য আছে, সেগুলোর অনুবাদ করতে হবে। এটা খুঁজতে হবে, এটা খুঁজে দিচ্ছি আমি। পেয়েছি। দেখুন, গ্রুপে একটা পিডিএফ দিয়েছি, ইংরেজি বাক্যের কিছু বাক্য রয়েছে ওখানে, প্রায় ওখানে 12-14টা মতো বাক্য আছে। সেখানে কিন্তু আপনার আজকে যা পড়ালাম, মানে কার্ডিনালস রয়েছে, অর্ডিনালস রয়েছে, প্লাস শেষের দিকে যে আমি বাক্য যেগুলো পড়লাম, এই যে একধা বলুন বা কৃত্বাহ বলুন, অথবা এই যে সহ বলুন, যেটা একসহ, এই সবগুলোই কিন্তু একটু অল্প অল্প করে একটা দুটো করে রয়েছে, ঠিক আছে। সেটা দেখে শুনে আপনার করতে হবে, বোঝা গেছে। এটা পরের দিন হোমওয়ার্ক থাকলে করে আনবেন সবাই। আর হচ্ছে, আমি আগের দিন তো কিছু শব্দরূপ দিয়েছিলাম, সেগুলোই থাক, নতুন করে কোনো শব্দরূপ দিচ্ছি না। কি কি শব্দরূপ দেওয়া ছিল আগের দিন, সেগুলোই আবার থাকছে। কি কি ছিল আবার আমি মনে করিয়ে দিচ্ছি। মনে হয় কি কি ছিল মনে আছে? ওই যে রক্সস, বেধস আর গুণিন। পেধস, রক্ষস, গুণিন, ঠিক। এই তিনটে ছিল। ইয়োশিতটা আগের দিন আমাদের, ইয়োশিত কিন্তু এখনো অভ্যাস হয়নি আমাদের, ইয়োশিতটা মনে আছে অভ্যাস হয়নি। যাই ওটা হোক, হয়। বেধস, রক্ষস, গুণিন, এই তিনটে শব্দ সকলে মুখস্থ করে আসবেন। ইয়োশিতটা তো আগে থেকেই ছিল। এর মোট 4টে শব্দ হচ্ছে ইয়োশিত, বেধস, রক্ষস, গুণিন। এই 4টে শব্দ মুখস্থ করে আসবেন, প্লাস এই যে বাক্যগুলো দিলাম, সেই বাক্যগুলো সকলে করে আসবেন। এই দুটোই হোমওয়ার্ক থাকছে পরের শনিবারের জন্য। আর কিছু কারোর প্রশ্ন আছে আজকে পড়া নিয়ে, তাহলে জিজ্ঞাসা করুন, না হলে আজকে ক্লাস শেষ করে দেবো। আর যারা বাকিরা, শ্রাবণী ম্যাডাম, শর্মিষ্ঠা ম্যাডাম, ক্লাসগুলো যেগুলো নিজন্ত ক্লাসটা শুনে নেবেন। শ্রাবণী ম্যাডাম আরেকবার শুনে হোমওয়ার্ক গুলো করার চেষ্টা করবেন। শর্মিষ্ঠা ম্যাডামের যে ক্লাসগুলো মিস হয়েছে, ক্লাসগুলো শুনে করে নেবেন, ঠিক আছে। হ্যাঁ স্যার। কারণ সব থেকেই তো পরীক্ষার প্রশ্ন থাক। স্যার আপনাদের এই আর পরীক্ষা অসুবিধা হবে, ঠিক নিজন্তর ঠিক। উপরে
হ্যাঁ, কোথাও কোনো রাইট আপ টাইপের কিছু আছে না? আপনি যেরকম আপনি যেখান থেকে মানে করছেন আর কি, মানে এই আমাদের যেটা এই যে ব্যবহার প্রদীপ বা এগুলোর ভিতরে এই শুধু ওই নিযন্ত্রটা পানিনীয় ওই আলাদা? ওই পানি নিয়ম বইটা দিয়েছিলাম আগের দিন। হ্যাঁ হ্যাঁ, ওই পানি নিয়মে আছে। হ্যাঁ, ওইখান থেকে ওইটাই আছে। আর আচ্ছা বাকি আচ্ছা, ওটাই বোঝার কৌমুদীতে মতো। আছে। বাকি হ্যাঁ, আছে ওগুলো। হ্যাঁ, পানি নিয়মটা ওটা ফলো করতে হবে, ওখানে যা আছে ওটাই এনাফ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। স্যার নিযন্ততে শুধু কি বাচ্য পরিবর্তনই আমাদের করতে হবে নাকি এমনি সেন্টেন্স থেকে নিযন্ত করতে হবে? এমনি করতে বাস্তু পরিবর্তনই করতে হবে, এমনি সেটা করতে হবে, বাস্তু পরিবর্তনটা জানলেই হবে। হুম। ঠিক আছে, তাহলে ক্লাস শেষ করছি। সকলকে শুভ জন্মাষ্টমী। শুভ জন্মাষ্টমী স্যার। জন্মাষ্টমীর শুভ দিনে ক্লাস হয়ে গেল, জন্মাষ্টমী। আপনাদের ছুটি পেলেন না। না না, তাতে কি হ্যাঁ, মানে একটু ভালো হলো, মানে এই ক্লাসটা দারুণ ক্লাস হয়েছে মানে। দারুণ দারুণ, এক্সিলেন্ট। আমিও ক্লাসটা মানে ভাবছিলাম করাবো কি, তা ভাবলাম না, এমনিতেই সিলেবাস পিছিয়ে আছে, ক্লাস মিস করলে সিলেবাস শেষ করতে অ্যাকচুয়ালি আজকের এই যে পারবো সংখ্যাবাচক না। এখন জিনিসগুলো যা না, সিচুয়েশন, আমি আপাতত মিনিমাম 3 থেকে 4টে ক্লাস তো পাবোই। তো আমি খুব দরকারি, হ্যাঁ তাই তো। হ্যাঁ খুব প্র্যাকটিক্যাল, মানে আজকের যে ক্লাসটা হয়েছে এইগুলো তো মানে কি করে প্রয়োগ হয় এই সংখ্যার, এগুলো খুব দরকার ছিল, কিন্তু এগুলো এটা খুব ভালো হয়েছে, মানে এটা খুব সংস্কৃতে এই হুম যে এগুলো বাংলা বা ইংরেজিতে আমরা ব্যবহার করতে পারতো, কিন্তু এর সংস্কৃত কাউন্টার পার্টটা আজকে বোঝা গেল কিরকম ভাবে চলে আর কি। হুম হুম, ঠিক আছে। তাহলে সকলে ভালো করে ক্লাসটা একবার পারলে শুনে নেবেন, যদি কারো অসুবিধা হয় শুনে হোমওয়ার্ক গুলো কিন্তু সকলে করে আনবেন, ঠিক আছে? তো হোমওয়ার্কটা স্কিপ করবেন না, হোমওয়ার্কটা সকলে কিন্তু করে আনবেন, স্কিপ করলে হবে না, ঠিক আছে? ঠিক আছে, সকলকে শুভরাত্রি। শুভরাত্রি স্যার। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।